ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমরা ক্লাস স্টার্ট করি তাহলে। আর করেন। যারা জয়েন দিবে সমস্যা নাই। 11 মিনিট ওয়েট করে ফেললাম আমরা। ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আপনাদের, পরে লাস্ট টাইম ভুলে যাই অল টাইম। অন করে রাখি। ওকে, কে কে আছেন জানি? হাসান ইমরান ভাই, আল মামুন ভাই, এর আর হচ্ছে নাসরিন আপু। ওকে, আমরা লাস্ট দিন হচ্ছে যে ইলাস্ট্রেটর কিছু বেসিক ধারণা দেখলাম। সো আই থিঙ্ক লাস্ট দিন যা যা দেখেছি তা হয়তো আপনাদের মাথার মধ্যে সেভ হয়েছে। আই থিঙ্ক যা যা দেখিয়েছিলাম, সো না সেভ হলেও কোনো টেনশনের বিষয় না। আমরা সামনে দেখবো সবগুলো টুলস এর কাজ একটা একটা করে। আজকে মূলত আমাদের টুলস থেকে আমাদের থিওরি নিয়ে মানে পড়াশোনা। আজকে আমাদের কোনো কাজ না প্র্যাকটিক্যাল। আমাদের থিওরি দেখবো যে কিভাবে কি ডিজাইন কাজ করে, কিভাবে ডিজাইন লাইক আমরা করি, কেন করি, কোন কোন স্টাইল ফলো করি, কোন কোন রুলস ফলো করে আমরা ডিজাইন গুলো করি। লাইক প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন মূলত আজকে আমাদের ক্লাসটা। আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস। হ্যাঁ, প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন আর কি। সো আমার নামটা জানেন, আমি শিখাইতে আসলাম আজকে আপনাদের প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন। তো কোনো কিছু যদি না বুঝেন, লাইক আপনার মাথার উপর দিয়ে চলে গিয়েছে, আমাকে কোয়েশ্চেন করবেন অবশ্যই, যেটা বুঝিনি ভাই। আমি যতটুকু পারি আমি ট্রাই করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার সেই জিনিসটা। সো গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল, হোয়াট আর ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন প্রিন্সিপালটা কি? So, আমরা যে তিনটা পয়েন্ট দেখে নিচ্ছি, একটা হচ্ছে রুলস দ্যাট হেল্প অর্গানাইজ ভিজুয়াল এলিমেন্টস। এটা হচ্ছে একটা ভিজুয়াল এলিমেন্টটাকে একটা রুলের মধ্যে রুলে আনার জন্য যে হেল্প করে, সেটা হচ্ছে মূলত ডিজাইন প্রিন্সিপালস। লাইক হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, কারণ আমাদের যে ভিজুয়াল আমরা যে পোস্টারগুলো দেখি ওগুলো একটা রুলে হয়ে থাকে যে ডিজাইনটা। যেমন আমি জাস্ট চাইলেও কিন্তু ছবি ছোট করে বা যে কোনো জায়গায় টেক্সট বসে, যে কোনো জায়গায় ইমেজ বসে, আমার নিজের মতো করে ইমেজ বসে কিন্তু আমি ডিজাইন করলে ওটা ডিজাইন হবে না। ডিজাইনে কিছু রুলস থাকে, যে আমি কি চাচ্ছি, ডিজাইনে কি ফুটাতে যাচ্ছি, কি মেসেজটা আমি অডিয়েন্সকে দিতে চাচ্ছি, এবং কিভাবে আমি ওই জিনিসটাকে ফোকাস করতে পারবো ডিজাইনে। লাইক আমি ডিজাইন করে ফেললাম, বাট অডিয়েন্স বুঝলো না আমার ডিজাইনটা দেখে যে এটা কি। ধরেন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, আমি দেখছি রেস্টুরেন্টে অফার চলতেছে, বাট অফারটা কি আমি এখনো জানি না। আমি ভিতরে ঢুকলাম ওদের, আমি ধরেন অফার, প্রতিটা রেস্টুরেন্টে অফার চলে, দেখবেন ওদের লিফলেট অথবা ওদের ড্যাংলার, ড্যাংলার হচ্ছে উপরে যেগুলো দেখবেন যে ঝুলে, ওগুলোকে ড্যাংলার বলে। যে কোনো জায়গায় আপনি ঢুকে দেখবেন উপরে, প্রতিটা স্টোরের উপরের দিকে দেখবেন বা রেস্টুরেন্টে দেখবেন উপরে কোন একটা স্পেশাল লোকেশন আসলে ওরা ঝুলে রাখে কিছু জিনিস, স্টিকার টাইপ প্রিন্ট করে। উপরের দিকে দেখবেন অনেকগুলো থাকে এরকম, তো ওগুলো হচ্ছে ড্যাংলার। তো ড্যাংলারও দেখবেন থাকে, যে কোনো অফার থাকলে ওদের, বা ওদের লিফলেট থাকে প্রতিটা টেবিলে টেবিলে, একটা টেবিল টপার থাকে, যেগুলোতে বোঝা যায় যে হ্যাঁ ওদের এই প্রোডাক্টটা নতুন আসছে, অথবা এই আইটেমটা নতুন আসছে এবং এটা তো অফার চলতেছে এখন। সেটা থাকে সবসময় ছোট অথবা খুব দূরে থাকে, আমাদের তো কাছে থাকে না। এখন আমাদের ওখানে ফোকাস থাকার বিষয়টা কি ছিল? ফোকাস থাকার বিষয়টা ছিল কি দিচ্ছে ওই ইমেজটা, এবং ওটার সাথে কি দিচ্ছে, যে কি স্পেশাল, এটার সাথে স্পেশাল জিনিসটাতে ফোকাস থাকা দরকার অবশ্যই। So, আমার ফোকাস থাকা লাগবে কি, ফার্স্টে ইমেজটা, এবং ইমেজটা যদি আমি দেখি ভালো লাগে, তাহলে আমি নিজে একটু হালকা ইন্টারেস্ট দেখি, আমি দেখবো যে পাশে একটা কি আছে। তো এটা হচ্ছে সেকেন্ড ফোকাস। তো সেকেন্ড ফোকাসে হয় কি, আমাদের যদি কোনো একটা প্রোডাক্টের ডিসকাউন্ট থাকে, ওই ডিসকাউন্ট আমরা ফুটানোর ট্রাই করি সেকেন্ড ফোকাসে, যে হ্যাঁ এই প্রোডাক্টের সাথে এটা ডিসকাউন্ট। তো এই জিনিসটা যদি আমাদের, এই সেন্সটা যদি কাজ না করে ডিজাইন, তাহলে আমাদের হবে না। তো এই সেন্সটা সহজে আসে না, এগুলো মূলত হচ্ছে প্রিন্সিপাল আর কি ডিজাইনের। এগুলো কিন্তু আমরা অনেকে মনে করি যেগুলো বেসিক কিছু, যেগুলো তো আমরা জানি, এগুলো তো আমরা সচরাচর দেখি নর্মালি, বাট অনেকে এগুলো জানা না। হয়তো আমরা ঘাটাঘাটি করি বা সোশ্যাল মিডিয়া একটি টেকনোলজির সাথে আমরা রিলেটেড বেশি, কারণ আমরা জানি, বাট অনেকেই জানে না জিনিসগুলো, যেগুলো কিভাবে কাজ করে। তো এগুলো হচ্ছে মূলত রুলস, এক একটা রুলস, ডিজাইনের রুলস ফলো করে 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 একটা ভিজুয়াল এলিমেন্টস তৈরি হয়। তো ডিজাইন প্রিন্সিপাল এটাতে হেল্প করে অনেক। ডিজাইন প্রিন্সিপাল আবার কিসে কাজ করে? ইমপ্রুভ ক্রিয়েটিভিটি এন্ড অ্যাস্থেটিক, যেটা বললাম আপনাকে এখন। যেটা আপনি যদি পড়তে না পারেন তাহলে তো আপনি কিছু কিনবেন না। আমি যে অফার দিচ্ছি, এটা যদি আপনি পড়তে না পারেন তাহলে কি আপনি কিনবেন কখন আমার থেকে সেই জিনিসটা? আর আমরা তো অনেক ব্যস্ত মানুষ, আমরা কিন্তু তো টাইম নেই যে একটা জিনিস দাঁড়িয়ে থেকে অনেক গবেষণা করে পড়বো। আমাদের চোখ হয় কি, হুটহাট দেখছি ভালো লাগছে, তারপর যে আমরা ইন্টারেস্ট দিয়ে পড়ি। তারপর তো আমাদের থার্ড যে অপশন, সেটা হচ্ছে মেক ডিজাইনস মোর ইফেক্টিভ এন্ড প্রফেশনাল। মানে আপনি যে ডিজাইনটা করতেছেন সেই জিনিসটা আপনাকে
প্রপার রুল মেনটেন করে এবং প্রফেশনাল ভাবেই আপনাকে ডিজাইনটা করতে হবে। মন চাইলে আমি এভাবে করে দিছি বাট এটা কোনো কাজে আসবে না, তাহলে সেটা ডিজাইনের মধ্যে করবে না। ক্লিয়ার? ডিজাইন হবে, হ্যাঁ ডিজাইন হবে ঠিক আছে, কিন্তু কোনো প্রিন্সিপাল নাই ডিজাইনের, যে আপনি কি চাচ্ছেন ওই ডিজাইনটা থেকে, কেন করছেন ওই ডিজাইনটা, আপনার কোনো মেসেজ থাকবে না ডিজাইনটাতে। বুঝতে পেরেছেন ডিজাইন প্রিন্সিপাল কিভাবে কাজ করে? ডিজাইন তো অনেক ভাবে করা যায়, আমরা একটা এলিমেন্টস টেনে টেনে কোনোভাবে একটা কালার টালার দিয়ে কোনোভাবে টেক্সট একটা বসাই, আমি করে ফেলছি, এটাই ডিজাইন। কিন্তু এটার কিছু রুলস থাকে যে একটা মানুষ, একটা অডিয়েন্স আপনার ডিজাইনটা কিভাবে দেখবে, কেন সে আপনার ডিজাইন দেখে সে কিনতে যাবে জিনিসটা। আপনার তো কম্পিউটার মার্কেটে অনেক, আমি একটা ধরেন রেস্টুরেন্ট দিলাম এখন আজকে, আমি ধরেন বার্গার সেল করতে সচরাচর সব রেস্টুরেন্টের মতো, এখন আমার কাছে কেন সে বার্গার খেতে আসবে নতুন হিসেবে, সেটা আমাকে চিনেই না। আপনারা কখনো খেতে যাবেন নতুন কোনো রেস্টুরেন্টে দেখলে? হ্যালো? সো সেম জিনিসটাই, যে আপনার যদি ডিজাইনের মধ্যে ইউনিক কিছু না থাকে, আপনার অডিয়েন্স যদি আপনি অ্যাট্রাক্ট করতে না পারেন ডিজাইন দিয়ে, তাহলে তো ডিজাইনের কোনো ভ্যালু নেই। এবং ওই ডিজাইনটা আপনাকে অ্যাট্রাক্ট করতে হলে আপনাকে ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করা লাগবে, ডিজাইনের অ্যাস্থেটিক মেনটেন করা লাগবে, ডিজাইনের রিডেবিলিটি থাকা লাগবে, এবং ডিজাইনটার হচ্ছে বললাম ইফেক্টের প্রফেশনাল হওয়া লাগবে। তো ওইগুলো কিভাবে হবে, কি কি জিনিস আপনার মেনটেন করা লাগবে একটা ডিজাইনে, সবকিছু আমরা আজকে দেখবো এক একটা স্লাইড। কি কি আছে আমরা ডিজাইন দেখে ডিজাইন নিয়ে সহ দেখবো, যেহেতু আমার এই স্লাইডে বলে রাখি, স্লাইডে আমি কোনো ডিজাইন রাখি নেই, মানে স্পেসিফিক ভাবে আমরা জাস্ট কিছু এলিমেন্টস দিয়ে দেখানোর ট্রাই করেছি, সেগুলোকে আমরা ডিজাইন হিসেবে দেখবো ডিজাইনগুলো কিভাবে কাজ করে। আমি আমাদের পরের ইয়েতে যে স্লাইডে, সেটা হচ্ছে ব্যালেন্স। ডিজাইনের ফার্স্ট রুল হচ্ছে আমাদের ব্যালেন্স, এবং এটার টাইপ কেমন হয়, সিমেট্রিক্যাল হয় আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল হয়। সো আমরা যদি চিন্তা করি বিফোরে কেমন হতে পারে, আমি যেটা বললাম, আমি এখানে দুইটা অপশন রাখছি, একটা হচ্ছে বিফোর, যেটা হচ্ছে কোনো রুলস মেনটেন করে নাই বাট করেছে নর্মালি, আর আফটারটা হচ্ছে মূলত রুলস মেনটেন করার পরে। সো বিফোরে কি আছে দেখেন, এলিমেন্টস ক্রাউডেড অন ওয়ান সাইড ফিলস হেভি এন্ড আনস্ট্রাকচার্ড। এলিমেন্ট খুব ক্রাউডেড ভাবে সাজানো একটা সাইডে, এবং আপনার একটা সাইড দেখলে খুব মনে হবে যে অনেক ভারী সাইডটা দেখতে, মানে অনেক ভিজি ভিজি অনেক কিছু লেখা, সো এটা আমি দেখাই এন্ড আনস্ট্রাকচার্ড। আমি দেখি আমাদের ব্যালেন্স লেগে যদি আমরা সার্চ করি, ধরেন এখানে গুগলে আসলাম, আমরা একটা ডিজাইন লিখি, আমরা ডিজাইন, পিন্টারেস্টে যাই আমরা, আমরা এখানে লিখি, আচ্ছা আমরা ডিজাইন লিখি, ধরেন জাস্ট আমরা ডিজাইন কোনো একটা পোস্টার বা কোনো একটা ম্যাগাজিন ডিজাইন লিখি, আমরা ম্যাগাজিন ডিজাইনে দেখি আমরা। ব্যালেন্সটা কিভাবে কাজ করে সেটা দেখাবে আমাকে। সো দাঁড়ান, এখানে সবগুলো তো আমাদের এখানে ই করা আছে, আমরা দেখি ইমব্যালেন্স কি আছে। ভাই একদম উপরেই আছে একটা ভাই, তাই একদম উপরে বাম পাশেরটা। এটা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে খেয়ালই করে না সরি। এটা থেকে আপনি এটা আরেকটু ক্লিয়ারলি বুঝবেন, যে এখানে একটা অপশন আছে ব্যালেন্সের, দেখেন এক্সাম্পল দেখেন, ব্যালেন্সিং এক আর ব্যালেন্সিং এর দুইটার মধ্যে অপশন দেখেন। এটা দেখেন খুব নরমাল ভাবে সাজানো জিনিসটা, দেখতে পাচ্ছেন এটার, আপনি যেমন যদি একটু খেয়াল করেন ক্রিয়েটটাতে আপনার মেইন ফোকাস থাকা দরকার ছিল কি, আমি প্রতিটা বললাম আপনাদের, আমরা যখন কোনো একটা ডিজাইন করি, কোনো একটা প্রোডাক্ট যখন ইউজ করি, তাহলে মানে কি ওই প্রোডাক্টটা আমার মেইন ফোকাস ওই ডিজাইনে। যে কোনো ডিজাইন আপনি যদি কোনো ছবি ইউজ করেন, তাহলে ওই ছবিটা হচ্ছে আপনার মেইন ফোকাস ওই জায়গাতে। ক্লিয়ার? যদি ছবি ইউজ করেন তাহলে ছবি ফোকাস থাকবে, যদি ছবি না ইউজ করেন তখন আপনাকে আপনার যে মেইন টেক্সটটা সেটা আপনাকে ফোকাস করা লাগবে। যেমন এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছি বাম সাইডে, ছবিটা খুব ছোট করে সাজানো, এবং তার মেইন যে হেডলাইনটা সেটা কিন্তু প্রপারভাবে সাজানো না, দেখতে পাচ্ছেন। আমি চাইলেও কিন্তু খুব কষ্ট দিচ্ছে জিনিসটা দেখতে, এখানে কি লেখছে ছোট ছোট করে পড়বো, আবার এই জিনিসটা খুব কেমন জানি একটু স্পেসিং এ গরমিল। তারপর আপনি যদি একটু লেআউটটা খেয়াল করেন, লেআউটটা এক সাইডে খুব ভারী লাগছে দেখতে, দেখেন আপনার এই সাইডটা দেখতে খুব ভারী লাগতেছে, আবার এই সাইডে যদি খেয়াল করেন খুব লাইট না, জিনিসটা তো ব্যালেন্স না। আপনি দেখেন জিনিসটা, আপনি যদি দেখেন কিন্তু ব্যালেন্স না, এটা কেমন জানি একটু এলোমেলো, যে কর্নারটা খুব অ্যালাইনমেন্ট। হেভি করে রাখছে, খুব হেভি করে রাখছে জিনিসটা। আর এই সাইডে যেমন আপনার এই সাইডটা যদি খেয়াল করেন, ইমেজটা খুব মাঝখানে প্লেস করছে, বাট খুব বেখাপ্পা লাগতেছে, লাইক কোনো কোনো ফিক্স নাই, কোনো শেপ নাই বা কোনো কিছুই নাই। বাট ডান সাইডে যদি আপনি খেয়াল করেন, দেখেন আপনার ফার্স্ট ফোকাসটা ছিল কিসে, ইমেজে,
সেকেন্ড ফোকাসটা চলে গেছে আমাদের হেডলাইনটা, যেটা আমাদের মেইন টেক্সটটা, ব্যালেন্সিং অ্যাক্ট। তারপর আমাদের সাবটেক্সট, তারপর আমাদের বডি টেক্সট। এবং বডি টেক্সটটা খুব সুন্দর করে সাজানো, দেখেন এখানে কিন্তু বডি টেক্সটটা জাস্ট লেফট অ্যালাইনমেন্ট করা। আর এগুলো হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন করা। জাস্টিফাই লাস্ট লাইন মানে কি, এটা হচ্ছে ম্যাগাজিন টাইপ টেক্সট, এবং জাস্টিফাই মানে হচ্ছে কি আমাদের লাইনগুলোকে সে একটা বক্সের ভিতর বা একটা এরিয়ার ভিতর দেখেন একদম লেফট টু রাইট একদম সমান রাখছে, স্ট্রেট, দেখছেন কোনো ব্রেক নাই মাঝখানে, কোনো বাহিরে চলে যায়নি, কিছু যেন একদম স্ট্রেট, দেখতে পাচ্ছেন? এখানে যেমন দেখতেছেন আপনার রাইট সাইডে দেখেন কোনো ব্যালেন্স নাই ডান সাইডে। তারপর যেমন একটা স্পেস মেনটেন করে আবার অন্য সাইডে আরেকটা টেক্সট আসছে, এবং তার আরেকটা যে ফোকাস যেটা ছিল পয়েন্ট, সেই পয়েন্টটাকে সে রেড করে দিচ্ছে। মানে ডিজাইনটা দেখতে এখন একটা ব্যালেন্স লাগতেছে, চারপাশে একদম ফিল হয়ে আছে, কোনো দিকে খালি বলতে পারবো না, বা কোনো দিকে আমার চোখটা যায় মনে হচ্ছে না যে এই জায়গাটাতে কিছু থাকলে বেটার হতো। ক্লিয়ার? সো জি ভাইয়া। ডিজাইনে ব্যালেন্স করা লাগবে। ব্যালেন্স হচ্ছে কিভাবে আপনাকে ইভেন ভিজুয়াল ডিস্ট্রিবিউশন ক্লিন এন্ড স্টেবল লুক, মানে আপনার যে জায়গাগুলো, যেমন আপনি আমার এই স্লাইডটা যদি দেখেন, স্লাইডটা দিয়ে কোনোদিকে মনে হচ্ছে যে আপনার এই জায়গাটাতে এই জিনিসটা থাকলে ভালো হইতো, বা কোনো অংশ কি মনে হচ্ছে যে এই জায়গাটা বেশি গ্যাপ পড়ে গেছে, বা এই জায়গাটাতে আমি অন্য কিছু ইউজ করতে পারতাম? স্লাইডটা একদম ব্যালেন্স করা, যেমন আপনার আমার যে টেক্সট, মেইন যে টেক্সটটা ছিল ব্যালেন্স, সেটা আমি রাখছি। এবং ইমেজটা ফার্স্টে রাখার রিজন কি, যাতে আমার অ্যাট্রাক্ট করে মানুষকে ফার্স্ট দেখাতে, যাতে মনে করে যে এটা দিয়ে কিছু একটা স্ট্রেট ফরওয়ার্ড কিছু একটা বুঝাবে, ইমেজটা হচ্ছে সেভাবে রাখা। তারপর সেকেন্ড ফোকাস ছিল কি আমার, যে ইমেজটা রাখার রিজনটা কি, ব্যালেন্স, ব্যালেন্স বোঝানোর জন্য। তারপর কি আমার ইনফরমেশন, পাশে টাইপটা রাখছি টাইপ, এটা আমাদের থার্ড ফোকাস, কি টাইপ। আর সেকেন্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে আমার ইমেজ টেক্সটের সাথে কি বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করবো সেই টপিকটা, মূলত বডি টেক্সট। ক্লিয়ার? জি। সো ব্যালেন্স হচ্ছে ডিজাইনে ব্যালেন্স করা লাগবে। আপনি ধরেন আমি ডিজাইন করলাম একটা সাইডে, আমি যদি ইলাস্ট্রেটর অন করি, আমরা একটু প্র্যাকটিক্যালও দেখি, শুধু বলে গেলে তো হবে না, একটু প্র্যাকটিক্যালও দেখি। আমরা ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে আমরা নিউ অন করব। ওকে, সো আমরা এখানে একটা ধরেন এটাই দিয়ে দিলাম, ওরিয়েন্টেশন ক্রিয়েট, সেটা ডিজাইন ধরেন। এখন ধরেন আমি এখানে একটা টেক্সট লিখলাম, ধরেন এখন একটা টাইপ টুল দিয়ে, আপনারা হয়তো বুঝবেন না এখানে কি টানতেছি আমি, এটা আমি বুঝে দেবো পরে। ধরেন আমি এখানে একটা টেক্সট আনলাম, এটা আমার একটা টেক্সট, আমি এখান থেকে কোনো ওয়ার্ড নিব, ধরেন এই লেখাটা, এটা ধরেন আমার হেডলাইন। হেডলাইনটা ধরেন আমি বুঝছি যে হেডলাইন ফুটাতে হবে বলছে আমাকে, আমি ফুটে দিই একটা ফন্ট দিয়ে। হ্যাঁ, আমি এখানে একটা ফন্ট দিলাম, আমি জানি যে কি হেডলাইন সবসময় বোল্ড হয় এবং একটু বড় হয়। ঠিক আছে, আমরা এতদিন ধরে ডিজাইন করছি, আমরা জানতাম কি এটা, যে হেডলাইন সবসময় বড় হয় একটু বোল্ড হয়, এটা তো জানতাম আমরা সবাই এতদিন যতটুকু শিখছি ক্লাসে, যে হেডলাইনটা সবসময় বড় হয় ইমেজের পরে, তারপর গিয়ে যে ছোট ছোট টেক্সট গুলো অন্যান্য গুলো হয়। ধরেন এটা টেক্সট আমি বসালাম, হ্যাঁ। এখন আমার কাছে ধরেন কোনো একটা ইমেজ আছে, আমি ইমেজ নিয়ে আসছি, ধরেন কোনো একটা ইমেজ আমি বসাবো এখানে। আহ, ধরেন এটাই আমি আনলাম, জাস্ট র্যান্ডম আমি আনতেছি দেখেন বোঝানোর জন্য, আনলাম। এখন আমাকে বলছে কি, ধরেন আমি যার থেকে শিখছি সে আমাকে বলছে যে কি, যে এখানে টেক্সট বসাবা, ইমেজটাকে বড় করে ফোকাস করে দিবা, তারপর ধরো টেক্সট যদি না আটে তোমাকে টেক্সট গুলো একটু ছোট বড় করে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এভাবে বসাই দিবা। ধরেন বসাই দিলে হবে যে ইমেজ ফোকাস থাকা লাগবে, যাই করো ইমেজ আর টেক্সট ফোকাস থাকা, হেডলাইন ফোকাস থাকা লাগবে। ডিজাইন করলে ডিজাইন এমনি হয়ে যাবে, অনেকে বলে এরকম। তো ধরেন আমি এটা করলাম এভাবে, যে যেমন এটা দেখেন, ধরুন আমি ইনফরমেশন আমার কাছে নাই আপাতত, এখন আমি কারণ জাস্ট এটা বসালাম, আমি এটাকে এখানে রাখলাম এভাবে। এই বড় কথা হচ্ছে বড় করে দিচ্ছে, হ্যাঁ। কপি করে নিয়ে টেক্সট আমার ছোট হয়ে আছে, এটা
ছোটটা আমরা ইউজ করবো না, টাইপ করে নিলাম, আমি এখানে পেস্ট করলাম এটাকে, এবার এটাকে বড় করে দিই ফন্টটাকে, ধরো দিলাম। আমি করবো কি, আমি এবার এটাকে এখানে অ্যালাইন করবো, ধরেন এখান থেকে একটা দিয়ে দিয়ে এন্টার দিয়ে দিয়ে আমি নিচে এটাকে লাইন বড় করলাম। হুম, ধরেন বসালাম, এটা বসালাম, এটা বসালাম। এখন ধরেন আমার ভাবতেছি যে হ্যাঁ আমি একটা ডিজাইন করে ফেলছি, কোনো রকম ভাবে শেপ টেপ দিয়ে দেখাই দিই এটা, বুঝছেন? ধরেন এটা আমি বানালাম, এখানে আমি একটা লোগো বসাই দিচ্ছি কোনো রকম ভাবে, ধরেন উপরের জায়গায় যে একটা ডিজাইন করে ফেলছি, সাবমিট করে দিই। আমার এখানে সবকিছু মেনটেন করা আছে, আমাকে শিখাইছে হচ্ছে কি, ফার্স্ট ইমেজ বড় থাকবে, তারপর হচ্ছে আমাদের হেডলাইন বড় থাকবে, তারপর বডি টেক্সট গুলো থাকবে, তারপর স্বপ্ন বা বাটন টাটন যা যা থাকে এগুলো থাকবে, লোগো কর্নারে বসবে। হ্যাঁ, ধরুন এভাবে বানাইছি। এখন ডিজাইনটা যদি দেখেন আপনি, ডিজাইনটাতে কিন্তু কোনো ব্যালেন্স নাই, ব্যালেন্স করা নাই, যাই হোক আপনি কি মেসেজ দিচ্ছেন মেসেজটা কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে, আপনি এরকম অনেক ডিজাইন দেখবেন যে মেসেজ ক্লিয়ার না, ডিজাইন দেখলে মনে হবে যে কি ডিজাইন করছে, আমি তো বুঝতেছি না ডিজাইনটা দেখে। ঠিক আছে, সো আমি এটাকে কপি করি। এখন এটাকে ব্যালেন্স করবেন কিভাবে, একটা ডিজাইনে আপনাকে ব্যালেন্স করতে হবে, সো ব্যালেন্স তো করা লাগবে অবশ্যই। এখন এখন ধরেন আপনার ইমেজ ফোকাস ছিল, আমি এগুলোকে সব বাইরে রাখলাম, লোগো বাইরে রাখলাম। ধরেন আমি আমার হেডলাইনটা আমি একটু পরে দেখতেছি, আমার ফার্স্ট এটাকে নিয়ে আসি ইমেজটাকে। আমার ইমেজটা ধরেন রাখতেছি কি, বড় রাখতে হবে, তাই আমি বড় রাখলাম, মাঝখানে রাখলাম। হেডলাইনটাকে আমি রাখলাম হচ্ছে ধরেন এভাবে সাইডে। তারপর ধরেন আমার যে বডি টেক্সট আছে, বডি টেক্সটটাকে আমি কাট করে নিলাম এখান থেকে, এতটুকু যেটুকু শো করতেছে এতটুকুই। তারপর আমি করবো কি, টাইপ টুল নিয়ে আমি একটা ফার্স্টে করবো কি, আমাদের একটা লাইন অ্যাড করা লাগবে। সো আচ্ছা, ব্যালেন্সটা আমি লাইনটা পরে দেখাচ্ছি ব্যালেন্স কিভাবে হয়। তারপর আমি টাইপ টুল নেবো, টাইপ টুল নিয়ে আমি একটা বক্স ড্র করবো, এবং ড্র করে আমি ঠিক এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এভাবে রাখলাম এটাকে। এবং এটাকে আমি চাইলে মিডল প্যারাগ্রাফ স্টাইল করে এটাকে অ্যালাইনমেন্ট আমি মিডলে দিয়ে দিব, এখান থেকে আউটপুট মিডলে দিয়ে দিলাম। আমি এখান থেকে টেক্সট ছোট করে দিলাম বোঝানোর জন্য। এখানে পেস্ট করলাম। তারপর আমাদের একটা টেক্সট ছিল, সেটাকে আমরা এখানে পেস্ট করে মিডলে প্যারাগ্রাফ স্টাইলে দিয়ে দিলাম, এবং সেম ফন্ট সাইজ। তারপর আমি ইমেজটাকে একটু বড় করি, তারপর আমার লোগোটাকে মাঝখানে এখানে বসালাম। সো বলেন এখন আপনার দুইটা থেকে আপনার কোন জিনিসটাতে ভালো ভালো লাগছে দেখে ডিজাইন? দ্বিতীয়টা। কারণ দ্বিতীয়টা হচ্ছে খুব ব্যালেন্স করা, লাইক আমার ইমেজটা আমি শো করতে পারতেছি। এখন আমি এটাকে ধরেন আমার ইমেজের সাথে যদি কালার দিয়ে দেই, আমার হেডলাইনটা আমি এখন আলাদা দেখতে পারতেছি যে কি, বুঝছেন? এখন ডিজাইন যে জাস্ট করলাম, যে সাইডে আমি এটা করলাম ইউনিক করার জন্য, আমাকে বস স্যারা বলেছে ইউনিক করতে, ইউনিক আমি করে দিচ্ছি আমার মতো করে চিন্তা করে, যে সাইডে এটা বসে কোনো রকম ভাবে বসায় দিয়ে দিচ্ছে, আমার তো ভালো লাগছে দেখতে, কিন্তু ডিজাইনটা কিন্তু ব্যালেন্স না। লাইক আমি কি পড়তে যাচ্ছি প্রথম ফোকাস, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আমি কি ইমেজ দেখবো, নাকি টেক্সট দেখবো এতগুলো, নাকি কি দেখবো আমি? ঠিক আছে, আমি যদি এটাকে ছোট করে ফেলি, আপনি হয়তো বলতে পারেন যে ওখানে তো আমি ছোট করছি, এখানে এখানে আমি বড় রাখছি। আমি এটাকে ছোট করে দিলাম এখানে ধরেন, বা আমি এটাকে কাট করে নিই কন্ট্রোল এক্স, আগে সবগুলোকে ফেলে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটা। আর আপনি বলতে পারেন ওখানে তো ছোট করছেন, এখানে কেন রাখলাম? আচ্ছা, আমি এখানে ছোট করে দিলাম, আর আপনি আমাকে বলেন এটা এভাবে রাখলাম, কোনো ব্যালেন্স আছে কিছু আছে? এটাতে কোনো ব্যালেন্স নেই, বাট এটা যদি খেয়াল করেন দেখবেন এটা খুব সুন্দর করে ব্যালেন্স করা। আমার ইমেজটা ফোকাস আসতেছে, আমার হেডলাইনটাও ফোকাস করা, হেডলাইনটা পড়লে সে অটোমেটিক সে নিচেও পড়বে বডি টেক্সট, তারপর সেই ইমেজ যদি আবার দুই দেখতো, দেখার পরে সে আবার নিচে টেক্সটও পড়লো। ঠিক আছে, উপরে তো লোগো আছে, এবং ডিজাইনটা যদি চারদিকে খেয়াল করেন, আপনার দেখতে খুব ভালো লাগতেছে। চারদিকে খুব সুন্দর একটা স্পেস আছে চারপাশে, এবং আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এবং সব মিডলে আছে আমার চোখের, মানে আমাকে চোখে বারবার মুভ করা লাগতেছে না একটা আর্টবোর্ডে, একদম সব লাইন টু লাইন আমার আছে চোখের সামনে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূলত ব্যালেন্স। এবং দেখেন, ইভেন ভিজুয়াল ডিস্ট্রিবিউশন ক্লিন এন্ড স্টেবল লুক, আমি কিন্তু কোনো শেপ কোনো কিছু ইউজ করি না, জাস্ট আমি রিয়ারেঞ্জ করছি সবগুলোকে, প্লেসমেন্ট গুলো আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, একটা সুন্দর জায়গায় প্লেসমেন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সটা আপনাকে শিখতে হবে,
এবং এই ব্যালেন্সটা আপনি যদি শিখতে হয় আপনাকে ওই যে বললাম প্র্যাকটিস করতে হবে, ব্যালেন্স কিন্তু আসবে না। আমি আপনাকে বলছি থিওরিটা জাস্ট আপনি ডিজাইন করার সময় থিওরিটা মেনটেন করবেন, বাট ডিজাইন আপনাকে প্র্যাকটিস করা লাগবে অবশ্যই। আপনি যদি ভাবেন যে রুলটা আমি মাথায় রেখে দিচ্ছি, এটা আমি ডিজাইনের মতো কাজে লাগালে হয়তো পারবো, বাট এটা হয় না কখনো। এটা আপনি ডিজাইন যখন কপি করবেন কারো কোনো সিনিয়রে, তখন আপনি জাস্ট মেন ওই জিনিসগুলো দেখে নেবেন যে হ্যাঁ এই ডিজাইনটা যেটা প্র্যাকটিস করতেছি ডিজাইনটা একটু দেখে নিই, যে ডিজাইনটা কি এই রুলস গুলো ফলো করছে কিনা, বা আমার এতগুলো রুলস থেকে কোনো রুলস কে সে ফলো করছে কিনা এখানে। ক্লিয়ার? এখন রুল যদি আপনার 10টা হয়, আপনি যদি একটা ডিজাইনের মধ্যে 5টা রুলস পান, তাহলে আপনি ডিজাইনটা প্র্যাকটিস করবেন অবশ্যই। বুঝতে পেরেছেন? সবাই কিন্তু সবগুলো রুলস মেনটেন করে না, প্রতিটা ডিজাইনে দেখবেন রুলস থাকে অনেকগুলোই। সে ট্রাই করে ক্লায়েন্টের নিড অনুযায়ী তার ডিজাইনের রুলস গুলোকে ওই জায়গাতে মেনটেন করার জন্য। বুঝতে পেরেছেন? ক্লায়েন্টরা তার ডিজাইন প্রিন্সিপাল জানে না। যেমন আমি যদি নতুন কোনো ডিজাইন লাইনে বাইরে থেকে আপনাকে বলি যে ডিজাইন করা লাগবে, আমি কি বুঝবো যে ডিজাইন প্রিন্সিপাল কি? আমি তো জানি না, ডিজাইন করিনি কখনো। So আমার আপনার উচিত কি আপনার ডিজাইন প্রিন্সিপালটা ট্রাই মানে ওভাবে মেনটেন করে আমাকে আমার পছন্দ মতো একটা ডিজাইন শো করানোর দায়িত্ব হচ্ছে আপনার। ক্লিয়ার? সো আপনি ডিজাইন যে দেখবেন ওখান থেকে আপনি যদি 5টা 4টা রুলস আপনি যদি দেখেন যে ম্যাচ করতেছে, তাহলে আপনি ডিজাইনটা প্র্যাকটিস করবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন তখন ওই জায়গা থেকে। যেখানে কোনো ডিজাইন রুলস না সেটা আপনি শিখে লাভ নেই। বুঝতে পেরেছেন সবাই? আমি জি দেখবেন অনেক ভাইয়া। সময় স্কিপ করি, প্রিন্টারেস্টে ডিজাইন দেখলে দেখবেন বলি যে এটা দেখবো না এটা দেখবো না, ওগুলো তো রুলস থাকে না, এটা আপনি একবার দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মূলত ব্যালেন্স। আমরা যদি পড়া স্টার্ট সেটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা কি? আমি যদি একটু যাই থিওরিটিকে, আমি থিওরিটি একটু পরে আসি, আমি যদি ডিজাইনে যাই, কন্ট্রাস্টটা মূলত কি জানেন? এই যে ডার্ক কালার উপরে যে আমি একটা ব্রাইট কালারের যে টেক্সট ফুটেছি না, এটা কিন্তু ফার্স্টে হোয়াইট ছিল। দেখেন হোয়াইট থাকাতে খুব র্যান্ডম লাগতেছিল দেখতে, না? জি। খুব র্যান্ডম লাগতেছে। জাস্ট আমি যখন কালারটা চেঞ্জ করে দিয়েছি তখন দেখেন এটা একটা আলাদা লুক আসছে। এটা হচ্ছে মূলত কন্ট্রাস্ট। আপনি আপনার ডিজাইনে কি জিনিসটা ফুটানো চাচ্ছেন, আপনার কালার কিভাবে ইউজ করতেছেন। ধরেন আমি যদি এখন ডার্কের উপরে এই কালারটা যদি আমি ডার্ক ইউজ করি, ধরেন এখানে ডার্ক ইউজ করি, এটা কি ফুটবে কখনো? এটা কি আমাকে সেই লুকটা দিবে এক দেখাতে যে এখানে আমি লুকটা যাবে? কখনো সেটা দিবে না। এখন আমি যদি ইমেজটা ধরেন অপাসিটি কমাই দিই, কোনো আমাকে কন্ট্রাস্ট দিচ্ছে জিনিসটা দেখেন, আমাকে কন্ট্রাস্ট দিচ্ছে কিসে? আমার টেক্সটে। কারণ এটা হচ্ছে আমার পুরো একদম বিপরীত কালারের একটা আমি এলিমেন্টস দেখতে পাচ্ছি আমার ডিজাইন। এটা হচ্ছে মূলত কন্ট্রাস্ট। তো আপনার ডিজাইনের যে জিনিসটা আপনার ফোকাস করা দরকার সেটা অবশ্যই আপনাকে কন্ট্রাস্ট ওভাবে রাখা লাগবে, মেনটেন করা লাগবে। বুঝছেন? লাইক আপনি ধরেন আপনি ফুটে যাচ্ছেন আপনার হেডলাইন, এখন আপনি হেডলাইনে কালার না দিয়ে আপনি দিয়েছেন কালার হচ্ছে এখানে, হেডলাইনটা দিয়ে দিয়েছেন হচ্ছে আপনি ধরেন র্যান্ডম যেটা বেসিক কালার সেটা হোয়াইট। লাভ কি? ধরেন আপনার ডিজাইনে কোনো ফোকাস আসতেছে, এখন আপনার চোখে খুব বাড়ি মারতেছে জিনিসটা দেখতে, যে এত ছোট লেখাতে আবার কালার দিচ্ছে, পড়তে তো কষ্ট হচ্ছে। কালারটা হোয়াইট থাকলে হয়তো আমি ইজিলি পড়তে পারতাম। ঠিক আছে না? সো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল এইসব জিনিস। কন্ট্রাস্ট হচ্ছে আপনাকে দেখেন সেম কালার সেম ফন্ট সাইজ হার্ড টু রিড। বুঝছেন? ধরেন আমি যদি এই কালারটা এটাকে যদি আমি এখন এ করে দেই, এই কালারটা দিয়ে দেই, দেখেন আপনি সাদাটা যত ইজিলি পড়তে পারতেছেন এই কালারটা পড়তে আপনার খুব কষ্ট হচ্ছে। ফন্ট সাইজ কিন্তু সেম। বুঝছেন কন্ট্রাস্টের মিনিং? ফন্ট সাইজ কিন্তু সেম, জাস্ট কালারের কারণে আমার এই জিনিসটা একটু পড়তে অসুবিধা হচ্ছে। আমি এখানে একসাথে টানা পড়তে পারবো না, কিন্তু আমি হোয়াইটটা চাইলে পড়তে পারবো একসাথে টানা। কারণ হোয়াইট কালারটা একটু সুদিং কালার, ইয়েলো হচ্ছে অনেক কন্ট্রাস্টি কালার। ইয়েলো কালার হচ্ছে দূর থেকে অ্যাট্রাক্ট করার জন্য বড় করে তখন ইউজ করে ইয়েলো কালারটা, সেল পোস্টে বেশি বেশি ইউজ হয় দেখবে। ওগুলোকে সেল মূলত মার্কেটিং কালার বলে, ইয়েলো তারপর রেড। এটা হচ্ছে মূলত কন্ট্রাস্ট। আই হোপ বুঝছেন, না বুঝলে আমাকে বলবেন। সো আফটার হচ্ছে কি দেখেন বোল্ড ভার্সেস লাইট, ডার্ক ভার্সেস লাইট। দেখছেন? আপনি যখন কোনো ডার্ক কালার ইউজ করবেন সে তার সাথে লাইট কালার ইউজ করবেন। কন্ট্রাস্টে দেখেন এখানে ইমেজটাও আছে, দেখছেন? যখন ডার্ক কালার ইউজ করবেন তখন ঠিক তার বিপরীত লাইট কালারটা ইউজ করবেন, এবং লাইট কালার ইউজ করলে তার বিপরীত ডার্ক কালারটা সবসময় ইউজ করবেন। এটা হচ্ছে কন্ট্রাস্ট দিয়ে আপনার যে কোনো এলিমেন্টস। আপনার প্রোডাক্টের কালার ডার্ক হলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা তাহলে আপনাকে ব্রাইট ইউজ করতে হবে। ক্লিয়ার? টেক্সটের কালার যদি লাইট হয় ব্যাকগ্রাউন্ড অবশ্যই ডার্ক ইউজ করতে হবে। টেক্সট বলতে কি আপনার হেডলাইন টেক্সট যেটা আপনার ফোকাস, সেটা যদি আপনার ব্রাইট কালার ইউজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ডার্ক। আর ক্লিয়ার হায়ারার্কি এন্ড রিডিবিলিটি, ওই যে যেটা আমি একটু আগে ব্যালেন্স বললাম সেই জিনিসটাই। এটা বুঝছেন কন্ট্রাস্ট? জি ভাইয়া বুঝছি। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আর ব্যালেন্স সেম,
অ্যালাইনমেন্টে কিভাবে কাজ করে সেটা দেখায়। র্যান্ডম প্লেসমেন্ট লুক মেসি। এই যে আমি যেখানে র্যান্ডম ভাবে প্লেসমেন্ট করলাম না, ধরেন আমি এটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম, এটা হচ্ছে র্যান্ডম প্লেসমেন্ট, বুঝছেন? এটা আমি একটু এদিকে নিয়ে আসলাম, এটা একটু এদিকে নিয়ে আসলাম, এটাকে একটু এদিকে নিচে নামাই দিলাম। এটা হচ্ছে র্যান্ডম প্লেসমেন্ট, কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই। আপনি যদি এটা খেয়াল করেন, এটা যেমন একটা মিডলে অ্যালাইনমেন্ট দেখছেন আছে, সবগুলো একটা মিডলে আছে। এটা যদি একটু সাইডে থাকতো আমার দেখতে খুব ওসিডি হতো জিনিসটা। স্বাভাবিক না, এটা সবার ওসিডি হওয়ার কথা, যেটা সাইডে কেন, এই সাইড খালি কেন? সো এটা যদি মিডলে হয় তাহলে আমার দেখতে খুব ভালো লাগবে চোখে, যে না আমার ওসিডি নাই। ওসিডি তো আই থিঙ্ক বুঝেন সবাই এখানে, ওসিডিটা কি? হ্যালো, একটু কথা বলুন প্লিজ। না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবেন, আমি না বুঝি বুঝলে না। কথা বলুন। আচ্ছা, ওসিডি হচ্ছে যে, ওসিডি হচ্ছে যেমন আমাদের একটা জিনিসের উপর, ধরেন আমার কোনো কিছু বোঝ, লাইক আমি যদি রিয়েল লাইফে বলি, ধরেন আমি একটা জায়গায় বসছি, বসার পরে দেখতেছি ওখানে খুব ময়লা, এবং অনেকে আছে ময়লার মধ্যে কাজ করতে মানে কাজ করে ফেলে কেমনে কেমনে, বাট আমার একটা কাজ করে যে খুব বিরক্তিকর, যে আমি এখানের মধ্যে হাত দিব, হাত দিয়ে কাজ করব। এই যে বিরক্তি যেটা কাজ করে না, সেটা মূলত হচ্ছে ওসিডি বলে এটাকে। এটা ফুল মিনিং হচ্ছে লাইক আমার আমার ফুল মিনিং মনে নাই। ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা বিরক্তিতে যেটা আমাদের কাজ করে, যে শালা এখানে বসে কাজ করবো, কেমন লাগছে জিনিসটা, আমি ধরতে তো পারবো না, মানে একটা থাকে না ঘিন টাইপ বা কিছু, লাইক মানে মাথার মধ্যে টেনশন থেকে যায় যে জিনিসটা যতক্ষণ পর্যন্ত ফিক্স হবে না ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না, বা কোনো জায়গায় মন বসাতে পারবো না। এটা হচ্ছে ওসিডি প্রবলেম। তো এটা হচ্ছে কি ডিজাইনের মধ্যে সেম জিনিস, আপনার যদি এলিমেন্ট ঠিক না থাকে আপনার দেখতে খুব বাজে লাগবে, যে কেমন লাগছে ডিজাইনটা, এখানে সাইডে আমি এত জায়গায় বসালাম, এখানে গ্যাপটা খুব কম, আবার এই সাইডে এত বড় গ্যাপ, এই সাইডে আমি কি বসাবো, কোনো ডিজাইন তো নাই আমার। তো এটা হচ্ছে মূলত আপনাকে এলিমেন্টের জিনিসটা ফিক্স করা লাগবে। লাইক আপনি যদি এখানে দেখেন এই ডিজাইনটা ধরুন কোনো রুলস এর মধ্যে পড়ে না, বাট তাও দেখতে আমার ওসিডি প্রবলেম হচ্ছে, যে এত বামে ডানে সরানো কেন, কোনো অ্যালাইনমেন্ট নেই, কিছু নেই। তো অ্যালাইনমেন্টে কি, কন্ট্রোল আর দিয়ে আমরা যেটা রুলার টেনে, রুলারটা যে আমরা অ্যালাইনমেন্টটা করি, যেমন আমার এটা দেখতে পাচ্ছি যে এটা মাঝখানে রাখলে মাঝখানে থাকতো, আমি এখন যেটা সাইডে রাখছি তো আমাকে সবগুলো ভাবে সাইডে অ্যালাইনমেন্ট করা লাগবে। লাইক এটা কি আমাকে ঠিক এখানে রুলার এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। তারপর এই টেক্সটটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। তারপর হচ্ছে এটা যেমন আমরা দেখতেছি এটা মিডলে না, একটু নিচের দিকে আছে, So আমি করবো কি, উপর থেকে রুলার টেনে আগে টেক্সটটা এখানে আনবো, তারপর এটাকে এখানে আনবো, দেন আমরা এটাকে এই টেক্সটের মিডলে আনবো, যে মিডলে আছে কিনা। আমরা করবো কি, এটার জন্য আমাদের এলিমেন্ট যেমন আমরা করি কি, এখান থেকে একটা শেপ টান দিয়ে নিই, সেম শেপটাকে কপি করবো, অল্টার ধরে কপি করে ঠিক নিচে এই রুলার গাইডে নিয়ে আসবো। তারপর আমি এটাকে এবার অ্যাডজাস্ট করবো, একটু ছোট করি, এটাকে নিচে নামাই। সো আমি এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো, এটাকে আরেকটু নিচে নামাই দিলাম। Done. So আমার উপরে নিচে এলিমেন্ট ঠিক আছে। এখন বাম ডানে আমি দেখবো এই ছোট ছোট জিনিস আপনি যখন ফোকাস দিবেন ডিজাইনের, আপনার ডিজাইন অটোমেটিক সুন্দর লাগবে দেখতে। তো এটাকে দিলাম আমি এখানেও সেম ডিজাইনটাকে মিক্স করবো, এবং এটাকে ওইভাবে আমি অ্যাডজাস্ট করবো, দুই পাশে যাতে সমান স্পেস থাকে। Done? আর এটাকেও সেম আমরা সাইডে রাখলাম। এখন আমি যখন রাইট ক্লিক করে আমি হাইড করে দিব গাইড, এখন দেখেন একটা সুন্দর অ্যালাইনমেন্ট আছে, দেখছেন সাইডে? এতক্ষণ খুব বাজে লাগছিল দেখতে, এখন এটাও সেম, এটা যেমন সাইডে খুব বাজে লাগতেছে, যখন আমি মিডল করে দিব অ্যালাইনমেন্ট ইমেজটাকে, তখন জিনিসটা ব্যালেন্স আছে এবং সুন্দর একটা অ্যালাইনমেন্ট আছে। আর যদি আমি যদি এখন সাইডে দিয়ে দিই, ধরেন এগুলোকে ধরে আমি প্যারাগ্রাফ স্টাইল লেফট করে অ্যালাইনমেন্ট লেফটে দিয়ে দিলাম, এন্ড এটাকে আমি ইমেজের সাথে অ্যালাইন করে নিলাম এখানে ধরেন এভাবে, তখন ডিজাইনটা কিন্তু দেখেন আমার অ্যালাইনমেন্টের মধ্যে আছে, দেখছেন? একটা পারফেক্ট অ্যালাইনের মধ্যে আছে আমার ডিজাইনটা। পুরোটা যদি দেখাই, শো গাইড, দেখেন একটা পারফেক্ট অ্যালাইনমেন্টের মধ্যে কিন্তু আমার কিন্তু জিনিসগুলো আছে, কোনো বাঁকাতারে কিছু হচ্ছে না, এবং আমার লেফট সাইডটা দেখতে খুব সুন্দর লাগতেছে দেখেন, একদম পারফেক্ট সমান একটা লাইন আমার সাইডে আছে লেন, বুঝছেন? সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা অ্যালাইনমেন্টটা সবসময় মেনটেন করবেন। অ্যালাইনমেন্ট মেনটেন করতে হলে আপনাকে অনেক সময় দেখবেন যে টেক্সট টানার পরে একটা স্পেস থেকে যায়, So আপনাকে এই কারণে রুলার ধরে টানতে হবে, এগুলোকে বিশ্বাস করলে হবে না সবসময়। ক্লিয়ার?
উপরে অ্যালাইনমেন্ট টুল আছে, আমি অ্যালাইন করে ফেলছি, মনে হচ্ছে যে অ্যালাইন হয়ে গেছে, বাট না, অ্যালাইন হয় না কখনো। আপনাকে রুলার টেনে এই স্পেসটা মিলানো লাগবে। এই স্পেস কিন্তু টাইপের কারণে এই যে একটা স্পেস থেকে যায় এক্সট্রা অনেক সময় অনেক ফন্টে, আপনাকে এভাবে ধরে ধরে রুলারটা মেনটেন করা লাগবে। ক্লিয়ার? অ্যালাইনমেন্ট এভাবে ঠিক করবেন, ইলাস্ট্রেটর দেখবেন। আর না হলে আপনাকে ফন্ট এক্সপান্ড বা ফন্ট ভেঙে তারপর কাজ করা লাগে অ্যালাইনমেন্ট ইলাস্ট্রেটরে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝছি। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা যে কোনো সাইডে অ্যালাইনমেন্ট হতে পারে। এটা যদি মিডলে হয় তাহলে সব মিডলে, যদি লেফট রাইটে হয় সব রাইটে, যদি লেফটে হয় সব লেফটে। অ্যালাইনমেন্ট মেনটেন করা লাগবে, অ্যালাইনমেন্ট কখনো ভাঙা যাবে না। অ্যালাইনমেন্ট গরমিল হলে আপনার ডিজাইনের 12টা বেজে যাবে দেখতে। তারপর আমরা যদি যাই রিপিটেশনের কাজ কি? রিপিটেশনের কাজ হচ্ছে, ধরেন ইমেজটাকে আমি এখানে রাখি মাঝখানে, ধরেন আমি এখানে লেখা লিখলাম, সেম লেখাটা আমি লিখলাম এখানে ড্রিমস, তারপর ডোন্ট ওয়ার্ক, এটা এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম আমি। তারপর ধরেন আমি চিকটা নিচে আর একটা টেক্সট আনবো, এটাকে একটু বাইরে ফেলা দিই। আচ্ছা, একটা টেক্সট আছে, টেক্সটটা নিয়ে নিই। আনলেস, আনলেস ইউ ডু। এখন ধরেন আমি টেক্সট এভাবে লিখলাম, এটাকে রাইটে রাখলাম, এটাকে আমি রাইটে রাখলাম এভাবে। একটা ইমেজ নিয়ে আসি আমি এখানে প্লেস করে, ধরেন একটা ইমেজ, কোন একটা পিএনজি ইমেজ, এটাই আনলাম ধরেন। তা যায় না, তাও আমি রাখি দেখানোর জন্য। ধরেন এই জিনিসটা রাখলাম, হ্যাঁ। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আনলেস ইউ ডু, আর নিচের এই টেক্সটটা দেখে মনে হচ্ছে যে এটা একটা আলাদা প্যারাগ্রাফ, এটা একটা আলাদা প্যারাগ্রাফ, ঠিক আছে না? যে ড্রিমস ডোন্ট ওয়ার্ক, এটা একটা আলাদা প্যারা, মানে প্যারা বলতে মানে প্যারাগ্রাফ। আর আনলেস ইউ ডু মনে হচ্ছে যে এটা আরেকটা প্যারাগ্রাফ, ঠিক আছে না? এখন আমি যেটা ডিজাইনের সাজানোর জন্য আমি যেভাবে সাজাইছি, এটা তো আমি ক্লায়েন্ট, আমি তো অডিয়েন্সকে এটা বুঝতে পারবো না। অডিয়েন্স তো করবো হচ্ছে কি, যে অডিয়েন্স তার বুঝবে না আমার থট কি, আমি কিভাবে চিন্তা করছি। এটা আমি চিন্তা করছি ড্রিমস ডোন্ট ওয়ার্ক আনলেস ইউ ডু, এটাকে আমি এভাবে রাখবো যাতে মানুষ একবারে পড়তে পারে পোস্টারটা দেখলে। কিন্তু জিনিসটা কিন্তু সিঙ্ক না। লাইক ড্রিমস ডোন্ট ওয়ার্ক আনলেস ইউ ডু, দুইটা দুই রকম কালার, জিনিসটা কিন্তু সিঙ্ক করতেছে না। So আমি সিঙ্ক করার জন্য করবো, সিঙ্ক করার জন্য জাস্ট আমি এখানে এই সেম জিনিসটাকে সেম ফন্ট সাইজে সেম কালার দিয়ে দিব এবং এটাকে রাইট অ্যালাইন করে এভাবে রাখলাম। এখন আমার পরে মনে হচ্ছে যে হ্যাঁ, ড্রিমস ডোন্ট ওয়ার্ক এবং আনলেস ইউ ডু এই দুইটা সেম ওয়ার্ড, আর এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট বডি টেক্সট। বুঝছেন? আপনার যখন কোনো কারণে আপনি যখন দেখতেছেন ডিজাইন, লাইক হচ্ছে ড্রিমস ডোন্ট ওয়ার্ক, এটা পুরোটা একটা আমি টেক্সট ধরলাম না, কিন্তু এটা রিলেটেড। ড্রিমস ডোন্ট ওয়ার্কের সাথে আনলেস ইউ ডু লেখাটা, এই প্যারাগ্রাফটা রিলেটেড। এটা ছাড়া, এই লাস্ট লাইন এটা ছাড়া কিন্তু এই লাইনটা কমপ্লিট না, আবার এই লাইনটা ছাড়া এই লাইনটা কিন্তু কমপ্লিট না। বুঝতে পেরেছেন? আনলেস ইউ ডু মানে জিনিসটা কেমন না, যে কোনো কমপ্লিট নাই, ওপরে কি ছিল আপনি সেটাও জানেন, এটা আনলেস ইউ ডু কেমন হলো? বা ড্রিমস ডোন্ট ওয়ার্ক এর পরেরটা কি, সলিউশনটা কি? তো এই জিনিসটা কানেক্ট রাখার জন্য যে আমি কালারটা মেনটেন করলাম না এখানে দুই সাইডে, কালার মেনটেন করেছি, কালারটাই মূলত হচ্ছে আমাদের কি রিপিটেশন। লাইক আপনি যখন কোনো ফন্ট ইউজ করছেন, কোনো একটা ফন্ট ধরেন আপনি যে লিখলে ডিফারেন্ট ফন্ট কালার এভরিহোয়ার, মানে আপনার ফন্ট ঠিক নাই, কালার আপনি সব দিকে ছড়ায় রাখছেন উল্টাপাল্টা কালার, কিন্তু আমি যখন রিপিটেশন ফলো করবো তখন হচ্ছে কি আমাদের এখানে কনসিস্টেন্ট কালার, যেটা আমি এখানে ফলো করেছি, কালার কনসিস্টেন্ট। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড হচ্ছে ফন্টস, ফন্টস আমি ফলো করছি সেম ফন্ট সাইজ। শেপ, যেহেতু আমার কাছে এখন নাম দেখতে পাচ্ছি না শেপ, যেটা শেপ হলো সেম জিনিস হতো এখানে, যে শেপ আমি এখানে দেখতে পাচ্ছি ইমেজে। স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি, এই যে আমার ব্র্যান্ডের যে কালারটা ছিল এটা আমি ফলো করছি, আমি যদি চাইলে এখানে দিই এটাকে অন্য কালার দিতে পারতাম। তাহলে আমি যদি এখানে বলি যে হ্যান্ড ফোকাস করার জন্য আমি এখানে ইমেজ থেকে কালারটা দিচ্ছি, তাহলে তার হলো না, জিনিসটা মিললো না। ইমেজের সাথে মেনটেন করার জন্য আমি কালার দিচ্ছি, কিন্তু আমার মেন টেক্সটের সাথে মিলে না, এটার মেসেজটা কি সেটাই আমি জানি না। তো এই মেসেজটা ক্লিয়ার রাখার জন্য এবং ওটার সাথে যে একটা কানেক্টেড ডিজাইনের মধ্যে,
এই জিনিসটার সাথে এই জিনিসটা যে কানেক্টেড ওটা বোঝানোর জন্য আপনাকে সেম ফন্ট সাইজ বা সেম সাইজেরই সেম কালার ইউজ করতে হবে, যে না এটার সাথে এটা কানেক্টেড। যেমন টেক্সট ছিল এখানে আমি ইউজ করলাম, এখন যদি এটা শেপ হতো তাহলে আমি সেম জিনিসটা ইউজ করতাম। আমি যদি একটা শেপ ইউজ করে বাইরের দিকে ধরেন এভাবে রাউন্ড, এখন আমি চাচ্ছি সেম শেপটা আমি মানে কি কন্টিনিউসলি ইউজ করবো সাইডে সাইডে, এটা যেমন আমরা কনসিস্টেন্ট কাজ করতেছি। এখন যদি আমি এটাকে শেপটাকে যদি কালারটাকে চেঞ্জ করে দিই তাহলে আপনি বুঝতে পারেন যে এটার সাথে আর কোনো এগুলোর সম্পর্ক নেই। ঠিক আছে না? এখন মনে হচ্ছে আমার এই শেপের সাথে এই ইমেজটার সম্পর্ক আছে, মনে হচ্ছে তো এটা নাকি? ভাই কালারটা জি ভাইয়া। ধরতেছেন কেমনে জানি, জি জি, যে কালারটা যেভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিচ্ছি। ও এটা আইড্রপার দিয়ে দেখাবো ইনশাল্লাহ, এটা সামনে দেখাবো, সমস্যা নেই ভাই। তো এটা দেখেন আমার এখন এই যে কানেকশনটা কিন্তু ছেড়ে দিয়েছে কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে, বাট আমি যখন কালারটা আবার দিব তখন আমার মনে হবে যে না এটা কিন্তু কানেক্টেড পুরো ডিজাইন এগুলোর সাথে, এই ড্রিমস ডোন্ট ওয়ার্কের সাথে আমার এই শেপগুলো কানেক্টেড। আর যদি আমি টেক্সট কালার যদি এখন চেঞ্জ করে আমি যদি এখান থেকে লাইট কালারটা দিয়ে দিই তাহলে মনে হবে যে আমার বডি টেক্সট গুলো হচ্ছে আমার ইমেজের সাথে কানেক্টেড, বুঝছেন? এবং এটা ব্র্যান্ড কনসিস্টেন্সি ফলো করে। আপনার ব্র্যান্ড কালার যদি এই দুইটা কালার হয় তাহলে আপনার পুরো জিনিসটা কিন্তু ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করবে তখন। ক্লিয়ার? এবং আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু আমি অ্যালাইনমেন্টও কাজ করছি, এখানে কিন্তু আমি ব্যালেন্সেরও কাজ করছি। ঠিক আছে না? এখানে কিন্তু আমি ব্যালেন্সেরও কাজ করছি, যাতে ডিজাইনটা দেখতে ব্যালেন্সও লাগে সেভাবে আমি কাজ করছি। একটা ডিজাইনে এই জিনিসগুলো অটোমেটিক দেখবেন চলে আসবে, আপনি যখন ফলো করুন প্রতিটা ডিজাইনে এক একটা জিনিস সেভাবে ধরে ধরে এগুলো চলে আসবে। এগুলো শিখা আসলে মানে এগুলো প্র্যাকটিস করা কিছু না, এগুলো হচ্ছে আপনি যত ডিজাইন প্র্যাকটিস করবেন সেগুলো এটা অটোমেটিক আপনার প্র্যাকটিস হয়ে যাবে, রুলস গুলো অটোমেটিক। জাস্ট আপনার মাথার মধ্যে সেভ রাখা লাগবে যে কোনটা কি। তারপর প্রক্সিমিটি কি, এভরিথিং স্পেস র্যান্ডমলি। যেমন আমি আহ ওই যে একটু আগে যেটা আমরা করছি স্পেস যেটা মেনটেন করলাম এখানে অ্যালাইনমেন্টে, এই যেখানে যে আমরা মেনটেন করছিলাম না স্পেস, এটা মূলত প্রক্সিমিটি। আমি যদি এখানে ছোট করে এখানে ইউজ করলাম, এখানে আমি এক গাদা বড় স্পেস দিয়ে রাখলাম, এখানে আমি একদম লাগাই দিচ্ছি ওভারল্যাপ করে ফেলছি, এটাই মূলত প্রক্সিমিটি রুলস এর কাজ। আপনাকে সবগুলো ব্যালেন্স করা লাগবে, যেটা ইউজ করেন আপনি ছোট করেন বড় করেন টেক্সট, সে বড় ছোট করে ইউজ করেন, কিন্তু আপনাকে ওই ব্যালেন্সটা মেনটেন করা লাগবে যে এটা থেকে এটা দূরত্ব একটা থাকে, এবং এটা থেকে এটা যে দূরত্বটা সেটা সেম দূরত্ব আমার এখানে নিচে থাকা লাগবে। ক্লিয়ার? এখন যদি আমি টেক্সটটা যদি শেপ দিই তাহলে শেপটাও সেম আমার দূরত্ব থাকা লাগবে, এখান থেকে এখানে যে দূরত্বটা এখানেও সেম দূরত্ব থাকা লাগবে, এবং আমি এখান থেকে সাইডে যে দূরত্বটা মেনটেন করছি সেম দূরত্ব আমার এখানে মেনটেন করা লাগবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে প্রক্সিমিটি, যাতে আপনার দেখেন রিলেটেড কন্টেন্ট গ্রুপ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এখানে যদি আপনি দেখেন সার্কেল গুলো দেখেন, এই যে বড় বড় সার্কেল সেম কালার দেওয়া আছে এবং একটা দূরত্ব মেনটেন করে আছে, ছোট ছোট গুলো দেখেন সেম কালার দেওয়া এবং একটা দূরত্ব মেনটেন করে রাখছে, যাতে মনে হয় যে হ্যাঁ জিনিসটা কানেক্টেড, কোনটার সাথে কোনটা কানেক্টেড। সেম রিপিটেশন যেভাবে কাজ করছে প্রক্সিমিটি, সেখানেও দেখেন প্রক্সিমিটির মধ্যে রিপিটেশনটা আছে, দেখছেন? একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, রিপিটেশনে প্রক্সিমিটির সাথে কানেক্টেড। কালার সিঙ্ক আছে, শেপের সিঙ্ক আছে, স্পেসের সিঙ্ক আছে, উল্টাপাল্টা ভাবে বসালো জিনিসটা রিলেটেড ভাবে আছে। এটা হচ্ছে প্রক্সিমিটি মূলত, মানে গ্রুপ কিছু লাইক আমি একটা যে শেপটা ইউজ করলাম এই যেখানে সার্কেল ছোট ছোট, এটা হচ্ছে মূলত প্রক্সিমিটির মধ্যে পড়ে। এখন যদি আমি এটাকে ছোট করে ধরুন ছোট করে ইউজ করলাম, আমি এখন যদি এখন এটাকে যদি এই কালারটা দিয়ে দিই, এই যে এটা কিন্তু প্রক্সিমিটির মধ্যে পড়তেছে, দেখছেন? কানেক্টেড, ছোট হোক বড় হোক বাট কানেক্টেড যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা যদি আমি একদম ছোট করে দিই, আমি যদি ডিজাইনে কোন একটা চিপাতে আমি বসাই দিই, ধরুন এই চিপাতে বসাই দিলাম, কোন একটা চিপাতে আছে কিন্তু কালার ঠিক এটার সাথে ম্যাচ করা, তাহলে আমি ইজিলি রিলেট করতে পারতেছি যেটা এই শেপটাই এই টেক্সটের সাথেই রিলেট করে বা এই এলিমেন্টস এর সাথে রিলেট করে আমি এটাকে প্লেস করেছি। এখন আমি যদি এটাকে হোয়াইট দিই বা আমি যদি র্যান্ডম কোন একটা কালার দিই, আমার উল্টা পাল্টা একটা কালার দিয়ে দিচ্ছি যে ভালো লাগছে আমি দিয়ে দিচ্ছি, এখন এটা কি কোনো রিলেট করতেছে কিছুর সাথে? আপনি বলেন এই কালারটাই কোনো পুরো পোস্টের কথার সাথে কিছু কোনো রিলেট করতেছে? কোনো রিলেশনই নেই এটা। আজের আমি যার সাথে কালার ভালো লাগছে আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে, কিন্তু ডিজাইনের রুলস এখানে ভঙ্গ হয়েছে, এখানে কিছুর সাথে মিলে না এটা, না আছে কোনো ব্যালেন্স, ডিজাইনের কোনো ব্যালেন্স আছে, খুব প্যারা লাগতেছে রেড কালার দেখতে, রিপিটেশনও ঠিক নাই, প্রক্সিমিটি আমাদের ঠিক নেই এখানে। So আমাকে প্রক্সিমিটি বলতে আমাকে কানেকশন রাখা লাগবে ডিজাইন, আপনি যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনে কানেকশন রাখা লাগবে সবসময়। আপনি এলিমেন্টস ইউজ করছেন করেন প্যারা নেই, আপনি একাধিক এলিমেন্টস ইউজ করেন, কিন্তু আপনাকে কালার শেপ
আপনার ডিজাইনে যদি রাউন্ড হয় তাহলে আপনাকে রাউন্ড শেপ ইউজ করতে হবে। আপনি দেখেন আপনার ডিজাইনে রাউন্ড করা, আপনি এখানে ইউজ করেছেন স্কোয়ার, জিনিসটা কোনোর সাথে রিলেট করতেছে কিছুর সাথে? কোনো রিলেশন আছে? আপনার শেপ বা ব্র্যান্ড হচ্ছে খুব কিউটিশ ব্র্যান্ড, এবং কোনো কর্নার বা কিছু নেই, সবগুলো সুন্দর করে একদম কিউট কিউট রাউন্ডেড ভাবে আছে, ঠিক আছে না? আমার এলিমেন্টস থাকা লাগবে এরকম রাউন্ডেড। আমি যদি এখন এখানে জিওমেট্রিক শেপ ইউজ করি, জিওমেট্রিক শেপ হচ্ছে সব আমাদের যে আমরা যেগুলো দেখি এখানে, রেক্টেঙ্গুলার, রাউন্ডেড, রেক্টেঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল, এগুলো সব হচ্ছে মূলত আমাদের জিওমেট্রিক্যাল শেপ। বুঝতে পেরেছেন? কর্নার জাতীয় যত শেপ দেখি সব হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল শেপ। কর্নার বলতে কর্নারও না, এক প্রকার ডিফল্ট যে শেপগুলো সেগুলো হচ্ছে আমাদের জিওমেট্রিক শেপ। আর অর্গানিক শেপ যেটা বলি আমরা, সেটা হচ্ছে মূলত আমাদের এই টাইপ শেপগুলোকে আমরা অর্গানিক শেপগুলো বলি। বুঝছেন? আমি অনেকে অনেক ভাবে বলে, নাই আমি অর্গানিক বলি, অনেকে অনেক ভাবে এই জিনিসটাকে বলে। সো কাস্টম যে শেপ সবগুলো হচ্ছে আমাদের জিওমেট্রিকের বাইরে। অর্গানিক শেপ বলতে পারেন, আপনি আপনার মতো একটা নামও দিতে পারেন, ওটা প্যারা নেই। আপনি যেভাবে বুঝেন, আপনার জন্য যেভাবে ইজি হয় এটা। আমি যদি এখানে গুগলে সার্চ করি অর্গানিক শেপ, তাহলে আপনি দেখবেন অনেক অনেক ইয়ে পাবেন। এই যে দেখেন এখানে অনেকগুলো নাম আছে, এটা যেমন এই যে ইররেগুলারিটি, ন্যাচারাল ফিল, কন্ট্রাস্ট ইন ডিজাইন, আর্টিস্টিক অ্যাপ্লিকেশন, বা এই যে এখানে নাম দেখবেন ইররেগুলার, ফ্লোয়িং, এসিমেট্রিক্যাল ফর্মস। দেখছেন? অনেকগুলো নাম পাবেন, এটা আপনি যে নামে ডাকেন এটাই করবে। আমার থেকে অর্গানিক মনে হয় যে হ্যাঁ, কাস্টম ভাবে বানাইতেছে অর্গানিক শেপ এগুলো সব। ভাই এক একটা শেপের যদি লেয়ার আলাদা করে রাখি, হ্যাঁ, একটা শেপের যদি লেয়ার আলাদা করে নিয়ে যদি কালার যদি চেঞ্জ করে দিই, এটা কিভাবে করবো? এক একটা শেপের আলাদা আলাদা করে লেয়ার করে। হ্যাঁ। এই আমাদের তো ইলিস্ট্রেটর লেয়ার লাগে না, লেয়ার তো অটোমেটিক হয়ে যায় ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি এই যে সেম এই যেখানে ইলিপস টুল নিলাম, আমি একটা শেপ করলাম, কারণ আমার এখানে একটু মনে হয় না না, বাহিরে। এটা না। এই যে আপনি যে তাহলে ফটো যেটা নিয়েছেন, এই যে ফটোগুলো, যেমন আচ্ছা এই আচ্ছা, জায়গাটা চাঁদ দেখা যাচ্ছে, এ দেখা যাচ্ছে, ও এগুলো সব হ্যাঁ আলাদা আলাদা করে শেপটা রেখে শুধু কালার চেঞ্জ করে দেবো, কিন্তু এটা চাচ্ছি হ্যাঁ আলাদা হ্যাঁ, আলাদা ভাবে ই করার জন্য। আলাদা আলাদা ভাবে আলাদা নিবেন। ভাগ করে রাখ, মানে আলাদা আলাদা ভাবে থাকবে এটা, যেমন এটা যে সব তো একটার মধ্যে আছে না, আমি চাচ্ছি হ্যাঁ সব এক একটা আরেকটার মধ্যে থাকবে। হ্যাঁ, করে নেবেন, এই যে আর্টবোর্ডের মধ্যে করে নেবেন, তখন এই জাস্ট আনবেন, এনে পেস্ট করবেন, এর উপর পেন টুল দিয়ে করেন আপনি এক একটা। এটা আপনি হয়তো ভেক্টর পাবেন না, পাইলেও পেতে পারেন, বা নিজে বানায় রাখলে বেটার। এইভাবে না, আপনি তো ওই দিন সেদিন যে কি যেন একটা ধরে দেখাই দিলেন না, যে এটা এটা আলাদা আলাদা ভাবে তো সিলেক্ট করাই যায়, তাহলে এইভাবে সিলেক্ট করে লাভ কি? ভাইয়া ওইটা যখন হচ্ছে কি আপনি নিজে ইলাস্ট্রেটরে করবেন, যখনই ওটা তো আপনি গ্রুপ টুল। নতুন একটা শেপ নেবেন, অটোমেটিকলি ওইটা ওই শেপে ওই লেয়ারের ভিতরে আর একটা সাব লেয়ার হয় ওই ইলাস্ট্রেটরে। আচ্ছা। আর লেয়ার আলাদা আলাদা লেয়ার ইলাস্ট্রেটরে নিয়ে লাগে যদি আপনি এই ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেশনটা আফটার ইফেক্টে বা কোনো অন্য কোনো জায়গায় নিয়ে অ্যানিমেশন করেন। আমি আচ্ছা, আপনি লেয়ারের কথা বলতেছেন আপনি আমাকে? আমি আমি হাসান এটা আহমেদ। এটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যেমন দেখেন এখানে আপনার চাঁদ আছে, এখানে একটা হ্যাঁ শেপ আছে, এখানে একটা হ্যাঁ আবহাওয়ার একটা দেখা যাচ্ছে, এখানে একটা স্টার আছে। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি এই জিনিসগুলোকে আমি আলাদা, এই জায়গাতে যেটা আচ্ছা যেভাবে আছে সেই জায়গায় এটা এই বুঝতে জায়গায় পেরেছি। থাকবে, পজিশন ঠিক থাকবে, শুধু আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে এটা। আচ্ছা, এটা ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইমেজ, লাইক কোনো আচ্ছা। ভেক্টর না। এটা যদি ভেক্টর হতো তাহলে আমি সব আলাদা আলাদা নিতে পারতাম। এটা ইমেজ, এটা হ্যাঁ, এখান থেকেই কনভার্ট করতে পারবো কিনা? কনভার্ট করতে পারবেন, এটাকে ইমেজ টেস্ট করতে হবে, তখন আপনাকে পারবেন অবশ্যই, ইলাস্ট্রেটর পারবেন, কিন্তু প্রপার আসবে না আর কি জিনিসগুলো। এটা বানিয়ে নিলে বেটার, কেন এটা পুরোটা একটা ইমেজ, ইমেজ কখনো আলাদা আলাদা শেপে আসবে না। আপনি যাই পাবেন তাই কাটাকুটা ভাবে পাবেন। বুঝছেন? প্রপার যেমন চারটা কিন্তু আমি পাবো না, কেন আমার এখানে তো অলরেডি কাটা এটা। বুঝতে পেরেছেন? আমি চাইলে এটাকে আলাদা আলাদা করে শেপ, যেমন স্টার আলাদা, চাঁদ আলাদা, এই ক্লাউডটা আলাদা, এই ক্লাউডটা আলাদা, এভাবে কিন্তু আমি নিতে পারবো না এটাকে। ক্লিয়ার? আচ্ছা। এটা যদি আমি নিজে বানাতাম তাহলে আমি হয়তো আলাদা আলাদা করে উপর উপরে প্লেস করতে পারতাম। যেমন আমি একটা যদি শেপ টানতাম, ধরেন আমি শেপ র্যান্ডম টানতেছি, এটাকে ক্লাউড ধরলাম আমি, এখন আমি ক্লাউডের উপর ধরুন আমি একটা স্টার আনবো, একটা স্টার নিলাম, তখন আমি এগুলোকে আলাদা আলাদা করে ইউজ করতে পারবো। বুঝতে পেরেছেন? বাট এটা যদি কোনো একটা ইমেজ হতো, তখন আমাকে এটাকে ট্রেস করে নিতে হতো, এবং ট্রেস করে নিলে হয়তো কি আমার, যেমন এখানে যদি একটু ভিজুয়াল কাটা থাকতো আমার, এখানে যদি কোনো একটা ছোট এলিমেন্টস থাকতো, বুঝতে পারলেন? ছোট এলিমেন্টস থাকলে হয় কি আমার এটা অটোমেটিক কেটে যাবে, কারণ এটা একটা ইমেজ, আমি দেখতে পাচ্ছি না এটা পরে কি আছে ইমেজে। আমি এখন যেটা করতেছি সেটা তো ভেক্টর, বাট ইমেজ হলে আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে আমার এই শেপের সার্কেলের পিছনে কেমন ভাবে আছে স্টারটা, বা আমার এই ক্লাউডের পিছনে চারটা কেমন আছে, রাউন্ড আছে নাকি উল্টা পাল্টা আছে, আমি কিন্তু বুঝতেছি না। ঠিক আছে না? ইমেজে তো এটা দেখা যাবে না। ভেক্টর আমি নিজের মতো করে ইউজ করছি, আমি তখন আলাদা আলাদা করে ইউজ করতে পারবো। ইমেজ কখনো আপনি
ট্রেস করে আলাদা আলাদা করে নিতে পারবেন না যদি না সেটা আলাদা আলাদা করে থাকে। যেমন আমি স্টারটা ফুল পাবো কেন, স্টারে কোনো উপরে ওভারল্যাপ করা নাই, বুঝছেন হাসান ইমরান ভাই? জি বুঝতে পেরেছেন? স্টারটা যেমন দেখেন জি কোনো ওভারল্যাপ নাই স্টারের উপরে, স্টারটা ফুল ভাবে আছে, কিন্তু চারটার উপরে দেখেন একটা ক্লাউড ওভারল্যাপ করা আছে। মানে কি আমি চারটার পিছে কি আছে, মানে ক্লাউডটার পিছে চারটা কি ফুলফিল আছে কিনা আমি জানি না। ইমেজ টেস্ট করলে আমার কাছে জাস্ট এই তাদের এই অংশটুকুই আসবে, হলুদ অংশটুকু। ক্লিয়ার? সেটা আলাদা জি আলাদা লেয়ার হওয়ার কোনো অপশন নাই, ওভাবে আসবে আলাদা করে। বুঝতে পেরেছেন? জি আপনার ভেক্টর গুলো তখন আসতো আলাদা আলাদা করে, গ্রুপ করে রাখছি আমি, আনগ্রুপ করে আলাদা আলাদা করে নিতে পারতাম। আমি কোন টপিকে ছিলাম ভুলে গেছি, দাঁড়ান আবার একটু যাই, সরি। প্রক্সিমিটি আই থিঙ্ক বুঝছেন, বুঝছেন নাকি বুঝেন না? প্রক্সিমিটি, বুঝছি প্রক্সিমিটি বুঝছি। কাইন্ড অফ রিপিটেশন, বাট প্রক্সিমিটি হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করে, রিপিটেশন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে কাজ করে। তারপর হচ্ছে আমাদের কি হায়ারার্কি। হায়ারার্কি কি? হায়ারার্কি হচ্ছে আমাদের মূলত টেক্সটের ক্ষেত্রে বেশি ইউজ করে আমরা ডিজাইনে, আশেপাশে এলিমেন্টস এর ক্ষেত্রেও এটা ইউজ হয়। আমি একটা ছোট একটা ইমেজে রাখছি যাতে ইজিলি বুঝতে পারেন। এটা হচ্ছে হায়ারার্কি একটা মেনটেন। দেখেন এভরিথিং লুকস দ্য সেম। এই ইমেজটা যদি খেয়াল করেন দেখেন এখানে সবগুলোই সেম লাগতেছে দেখতে, ঠিক আছে না? সেম লাইন, সেম ভাবে সবগুলো একটা কালারে আছে সব, মানে কোনো কন্ট্রাস্ট নাই, কোনো কি বলবো লাইক আরে রিপিটেশন নেই, কোনো ব্যালেন্স আছে, চারদিক দিয়ে ব্যালেন্স, বাট কোনো রিপিটেশন নাই, কোনো ইয়ে নাই, কন্ট্রাস্ট নাই। জিনিসটা কেমন না, খুব সাদামাটা পুরো জিনিসটা দেখতে। আর হায়ারার্কি দেখেন আমরা যেটা একটু আগে কথা বলছিলাম, বিগ টাইটেল, মিডিয়াম সাবটাইটেল, স্মল টেক্সট, গাইডস ভিউয়ার্স আই, মানে একটা মানুষ কিভাবে দেখবে আপনার ডিজাইনটাকে। আপনার হেডলাইন কি, বড় টাইটেল করে থাকা লাগবে হেডলাইন। তারপর আমাদের সাব হেডলাইন যেটা মিডিয়াম সাবটাইটেল, স্মল টেক্সট যেটা সেটা হচ্ছে বডি টেক্সট। এটাকে আমি বলতেছিলাম না আপনাদেরকে, সেম জিনিসটাই হায়ারার্কি হিসেবে কাজ করে। দেখেন এই যে এটা হচ্ছে ইমেজ, একটা ভিউয়ার, বা এটা আমি দেখাই যেটা হচ্ছে আমাদের মূলত সুন্দরভাবে করা ছিল। যেমন এটা হচ্ছে একটা ইমেজ ডিজাইন। এখন আপনি হচ্ছেন আমার অডিয়েন্স, আমার ব্র্যান্ডের। আপনি দেখবেন কি ইমেজটা দেখবেন, যে কি ইমেজ নিয়ে পোস্ট করতেছে বা কি প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট আছে আমার কাছে, সেটা আপনি দেখবেন অবশ্যই। সেকেন্ড হচ্ছে আপনি দেখবেন যে আমার প্রোডাক্টের নামটা কি। এখানে অবশ্যই হেডলাইন সবসময় নাম থাকে, অথবা কোনো না কোনো একটা মেসেজ থাকে যেটা মানুষ খুব রিলেট করতে পারে প্রোডাক্টের সাথে, বুঝছেন? সেটা যদি একটা কোনো বিড়ালের, এটা যেমন একটা ক্লাউড, আমি এখানে যদি এখন স্লিপ রাখি বা ড্রিম রাখি, আপনি ইজিলি এটাকে রিলেট করতে পারবেন, ঠিক আছে না? আপনি এই জিনিসটার সাথে স্লিপ যদি পড়েন আপনি ইজিলি এটাকে রিলেট করতে পারবেন যে হ্যাঁ এটা কিছু ড্রিম বা স্লিপ নিয়ে কিছু একটা কিছু। ক্লিয়ার? জি তো এটা হচ্ছে ভিউয়ার্স আই, আমাদের মানুষ কেউ দেখে আমাদের কাজগুলোকে সেটা। তারপর হচ্ছে মেনটেন করা, হায়ারার্কি বলতে কি অ্যালাইনমেন্ট মেনটেন করা। হায়ারার্কি বলতে কি আপনার এই যে মিডিয়াম বোল্ড টেক্সট কোনটা হবে, কোনটা মিডিয়াম টেক্সট হবে, কোনটা বড় টেক্সট হবে, এই জিনিসগুলোকে মেনটেন করা হলো মূলত হচ্ছে হায়ারার্কি। এবং এগুলো খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট, ফার্স্ট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে ব্যালেন্স, তারপর হচ্ছে রিপিটেশন, তারপর হচ্ছে আপনার প্রক্সিমিটি, তারপর গিয়ে আপনার হায়ারার্কি আসবে। বুঝছেন? সেম জিনিসই, আগে ব্যালেন্স করতে হবে আপনার এলিমেন্টটাকে, আপনার ডিজাইনগুলোকে ব্যালেন্স করতে হবে। কি কি ব্যালেন্স করবেন, সেখানে হচ্ছে আপনার হায়ারার্কি আসবে, সেটা হচ্ছে বিগ টেক্সট। তারপর আপনার যেটা মিডিয়াম থাকা তো দরকার সেটা মিডিয়াম করবেন টেক্সট, তারপর যেটা ছোট থাকা দরকার সেটা ছোট করবেন টেক্সট। এটা হচ্ছে আপনার হায়ারার্কির মধ্যেও পড়ে এবং আপনার ব্যালেন্সিং এর মধ্যেও পড়ে। তারপর হচ্ছে আপনার কন্ট্রাস্ট অ্যাড করা লাগবে, কালার। কন্ট্রাস্টের সাথে কি কি যায় আপনার, রিপিটেশন যায়। আপনার টেক্সটের মধ্যে যখন আপনি কন্ট্রাস্ট ফুটাচ্ছেন সেম টেক্সট কালার রেখে, তখন এটা রিপিটেশনের মধ্যে পড়ে, ঠিক আছে না? যেমন আমি সেম টেক্সট কালার ধরেন এই টেক্সট গুলোকে আমি সাদা রাখলাম, আগে তখন সাদা ছিল, এখন আমি এটাকে জাস্ট মিলানোর জন্য, যেটা আমার তো হেডলাইন, এই দুইটা হেডলাইনকে হ্যাঁ মিলানোর জন্য কালারটা ঠিক করে দিলাম। এখন এটা আমার কন্ট্রাস্টের মধ্যে পড়ছে এবং রিপিটেশনের মধ্যেও পড়ছে, বুঝছেন? কেন কন্ট্রাস্ট হচ্ছে কালার, বিপরীত, হিতের বিপরীত সবসময় কালার যেটা ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রাস্ট। আর রিপিটেশন হচ্ছে কানেক্টেড, সেম কালার রেখে যে কানেকশনটা হয় সেটা হচ্ছে রিপিটেশন। আর এক্সট্রা যদি এলিমেন্টস আমি রাখি এখানে ব্যালেন্স করার জন্য, বা ডিজাইন একটু খালি রাখতেছি আমি একটু ব্যালেন্স করি, বা ছোট ছোট এলিমেন্টস আমার ডিজাইনে, আমার ব্র্যান্ড আমি সেগুলো রাখি, তখন হয়ে যাবে এটা আমার প্রক্সিমিটি। ক্লিয়ার? এখন আমি ধরেন এখানে রাখলাম, এখানে একটা কালার রাখলাম, এখানে একটা শেপ রাখলাম, এখানে একটা শেপ রাখলাম, ধরেন এগুলাকে রেখে দিলাম আমি কালার। এন্ড শেপ সবসময় যে
হাই কালার হবে তা না, এগুলোকে গ্রুপ করে নেবো, তিনটায় গ্রুপ করে আমি ধরেন এখানে 10 করে দিলাম অপাসিটি, সেম এগুলোকে গ্রুপ করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটাকে 10 করে দিলাম। আমার শেপ কি কালার হয় না কালার হয়, শেপ দেখা যাক বা না দেখা যাক তারা নাই, বাট কালারটা হচ্ছে আমাকে দেখেন কানেক্টেড রাখতেছে, যে এটা ইয়েলো কালার আছে, এটা ইয়েলো কালার মানে এগুলোর সাথে, এটা যেহেতু সাইন কালার আছে সাইন কালার মানে এটার সাথে, বুঝছেন? এটা হচ্ছে মূলত প্রক্সিমিটি। ক্লিয়ার? সবগুলো কিন্তু একটা ডিজাইনের মধ্যে দেখানো আছে। হায়ারার্কি এভাবে মেনটেন হয়, দেখেন এই যেখানে যেমন দেখা দিচ্ছে আপনার মেইন যেটা সেটা আপনার এখানে থাকলো লাল কালার, তারপর আপনার টেক্সট, তারপর আপনার মিডিয়াম টেক্সট ধরলাম আমি, এটা আপনার ইমেজ ধরলাম, এটা এটা হচ্ছে আপনার হেডলাইন, এগুলো হেডলাইন টাইপ টেক্সট, এটা হচ্ছে মিডিয়াম টেক্সট, আর এগুলো হচ্ছে আপনার বডি টেক্সট। এবং খুব সুন্দর করে ব্যালেন্স করা, দেখছেন? কোনো দিক থেকে আপনি ইরেগুলার বা ইরেলিভেন্ট কিছু জায়গা পাবেন না, আপনি যে জায়গাটা আপনি ধরবেন ও এই সাইড দিয়ে সেম স্পেস রাখছে, এখানেও সেম স্পেসটা মেনটেন করছে, সে সেম জিনিস এখানে মেনটেন করছে এবং লাইনগুলো সেম ভাবে সে মেনটেন করছে। ক্লিয়ার? এখানে যে টেক্সট দেখেন, টেক্সটের উপর নিচে যতটুকু শেপ ততটুকু সে ইমেজও ইউজ করছে এখানে সেভাবে। তারপর আমাদের হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কি এটাও আমি একটু বলি। হোয়াইট স্পেস কি, আপনার ডিজাইনটা ধরেন এখানে আছে, আপনি বড় করে দিচ্ছেন, যেন যত বড় করা যায়, জায়গা তো নাই বাট আমি বড় করে দিচ্ছি সাইডে লাগায়, এই যে এটা উপরে ওভারল্যাপ করে দিচ্ছি, তারপর হচ্ছে একদম লাগিয়ে লাগিয়ে আমি ইউজ করছি, ধরুন ওভারল্যাপও করি নাই, আমি ধরেন একদম কাছাকাছি রেখে আমি ইউজ করছি, যে আমার জায়গা নাই বাট আমাকে বড় করতে হবে সবকিছু, তখন আমি কি করছি একদম কাছাকাছি লাগাই লাগাই আমি ইউজ করছি এভাবে। ঠিক আছে? সো ডিজাইনের মধ্যে না এক প্রকার আছে ব্যালেন্স। তো হোয়াইট স্পেসটা কি আমি একটু বলি। হোয়াইট স্পেস হচ্ছে আপনার ডিজাইনের খালি রাখে কখনো হোয়াইট স্পেস না। হোয়াইট স্পেস হচ্ছে আপনার ব্যালেন্স করা জিনিসটাকে, ব্যালেন্স করা জিনিসটা হচ্ছে মূলত হোয়াইট স্পেস, মূলত হচ্ছে আপনার ব্রিদিং যাওয়া লাগবে, যে কোনো একটা জায়গা থেকে যখন আপনি কি বলে এটাকে ক্রস করুন, কোনো একটা জায়গা দিয়ে ক্রস করুন, ওই জায়গাটা আপনার একটা ব্রিদিং স্পেস থাকা লাগবে। আপনি যদি এখান দিয়ে এসে দেখতেছেন টেক্সটটা, এখান থেকে কোনো স্পেস পাচ্ছেন না, আপনার ব্রিদিংটা আটকে গেছে এই জায়গাটাতে, যে এখান দিয়ে স্পেস না, আমাকে আবার ঘুরে এই সাইডে দেখতে হবে, আমাকে আবার এই ঠিক ওভারল্যাপ করে উপরে যে দেখতে হবে এই জায়গাটা। তো ব্রিদিং স্পেসটা কি, এই ডিজাইনটা যদি একটু খেয়াল করেন দেখেন, আপনি চারপাশ দিতে একটা স্পেস পাচ্ছেনই, মাঝখানের দিকে দেখতে পাচ্ছেন সেন্টার আছে সবকিছু, এবং জিনিসটা দেখতে খুব ক্লিয়ার, যেমন আপনি এই সাইড দিয়ে একটা স্পেস পাচ্ছেন দেখার মতো, স্মল টেক্সট দেখার মতো একটা আপনি জায়গা পাচ্ছেন, যে একবারে চোখের মধ্যে চলে আসছে আপনার এই জিনিসটা। তারপর ইমেজটা যেমন একটা জায়গার মধ্যে চলে আসছে, এবং টেক্সট থেকে টেক্সট দুটো থেকে দেখেন একটা দূরত্বে কিন্তু আপনার ইমেজটা প্লেস করা আছে, নট লাইক যে উপরের ইমেজের সাথে আপনার টেক্সট ইমেজটা চলে গেছে টেক্সটের সাথে, না নিচের টেক্সটের সাথে আপনার ইমেজটা চলে গেছে, আপনার কিন্তু ব্যালেন্সের মাঝখানে আছে, এবং দুই সাইডে এটা রিলেট করতেছে দুই সাইডে ইমেজটা, বুঝছেন? এবং খুব সুন্দর করে ব্যালেন্স করা, খুব সুন্দরভাবে স্পেস গুলো মেনটেন করা, অ্যালাইনমেন্ট ঠিকঠাক করা, এবং আপনার খুব ইজিলি দেখে খুব সুদিং লাগতেছে জিনিসটা, এবং খুব ওয়েল ব্যালেন্স ভাবে ডিজাইনটা সাজানো। এটাই মূলত হচ্ছে আপনার ব্রিদিং স্পেস। দেখেন ওভার ক্রাউডেড ডিজাইন হচ্ছে যে আপনার হোয়াইট স্পেস ছাড়া, আর হোয়াইট স্পেস সহ যদি আপনি কাজ করেন তখন হচ্ছে আপনার একটা ব্রিদিং স্পেস পাবেন, এবং ডিজাইনটা দেখতে আপনার এলিগেন্ট এবং মডার্ন লুক আসবে, বুঝছেন? যখন আপনি ব্যালেন্স করে কাজ করবেন, অ্যালাইনমেন্ট চেক করে কাজ করবেন, আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনে স্পেসিং বুঝে বুঝে কাজ করবেন, তখন আপনার ডিজাইনের মধ্যে একটা মিনিমাল লুক আসবে এবং একটা ইলিগেন্ট লাগবে দেখতে, মানে জগ কিছুরই ডিজাইন লাগবে না দেখতে, তখন মনে হবে যে না হ্যাঁ আপনি কাজ করছেন, আপনি দেখে শুনে কাজ করছেন, আপনি শ্রম দিয়েছেন কাজটা। ক্লিয়ার? হ্যালো? ভাই জি স্পেসিং মেজারমেন্টটা ঠিক রাখবো কিভাবে? স্পেসিং মেজারমেন্টে কিভাবে ঠিক রাখবেন? হুম। ওই যে ধরেন বললাম এখানে যে উপরে সাদাটা, এখানে হ্যাঁ, যে যে পরে যেটা ইমেজটা দেখা যাচ্ছে এবং নিচে যে টেক্সটটা, হ্যাঁ, এই টোটালি এই তিনটে যদি আমি এই জায়গাটা ঠিক রাখতে চাই, যে এটা হ্যাঁ, এই জায়গাতে যে স্পেস আছে একটু মনে হচ্ছে কাছে, এটা আছে একটু দূরে, এখন যদি চাই হ্যাঁ। তিনটে সমান সমান করবো সেক্ষেত্রে কিভাবে করবো? তাহলে যে শেপ নিয়ে আপনার শেপ নিয়ে টেনে টেনে স্পেস মেনটেন করতে হবে। ধরুন আপনি এখানে যে শেপটা রাখছেন এই শেপটা আপনি মেনটেন করবেন, তাহলে কি করবেন, এটাকে অল্টার ধরে কপি করবেন, শেপটাকে আচ্ছা কপি করে এখানে আনলেন, ঠিক এটা ইমেজ এই টেক্সটার নিচে আচ্ছা আনার পর এখন দেখতেছেন ইমেজটা এখানে ঝামেলা করতেছে, তাহলে আগে করবেন কি, শেপ গুলোকে আগে কপি করে নিয়ে বসে নেবেন যেখানে যেখানে আপনার দরকার। ঠিক আছে? যেমন এটা ধরলাম, ঠিক আছে? আচ্ছা। তারপর আমার এখানে পারফেক্ট আছে, এখন এখন আমি করবো কি, ইমেজটা কোথায় এখানে কেটে গেছে, তো আমি করবো এটাকে ধরে একটু ছোট করে নেবো। হলো? ও এখন যদি তাই- আমি কেটে দিই, এখন যদি কেটে দিই দেখেন এখন পুরো কিন্তু ব্যালেন্স জিনিসটা। মানে এইভাবে তারপর মিলানো লাগবে? হ্যাঁ, ডিজাইন তো এইভাবে আপনাকে, ডিজাইনটা আমি হচ্ছে ভাবলাম যে এটাই আমার
আমি ভাবলাম কোনো কিছু আবার ক্লিক ক্লিক করলে ঠিক হয়ে যাবে না নাকি। না, ডিজাইন হচ্ছে কি যত খুঁটিনাটি না। আপনি সময় দিয়ে দেখবেন তত দেখবেন যে ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর করে মিলে। যেমন এখানে আমার খালি চোখে কিন্তু আমি বুঝি না এটা কিন্তু অ্যালাইন নেই, কারণ আমি যখন রুলার টেনে দেখতেছি তখন এটা দেখতেছি যে হ্যাঁ এটা অ্যালাইন নেই, অ্যালাইন করে নিলাম। এখন ইমেজটা যেমন একটু বাইরে আছে, ইমেজ বাইরে যেতেই পারে, সমস্যা না, দুই সাইড দিয়ে আমার দুই সেট সমান থাকলে হয়। এই যে এই দুই সেটটা আমার যখন ইমেজের সমান থাকলে হয়, বুঝছেন? ইমেজ তার বুঝছি। সবার সমান থাকে না, সবাই তার চিকন থাকে না ইমেজে, কেউ মোটা থাকে। তো আমাকে উভয় ব্যালেন্স করা লাগবে তখন। না, এটা হলো ম্যানুয়াল প্রসেস আর কি, হ্যাঁ এটা ম্যানুয়াল যেভাবে প্রসেস। করতে হবে। এই জিনিসগুলো সুন্দর আর কি, এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে এফোর্ট। যখন ডিজাইন আপনি এফোর্ট দিবেন, ডিজাইন তত তত সুন্দর লাগবে দেখতে। অনেকে হচ্ছে এফোর্ট গুলো দিতে চায় না, ওই যে ইয়ের উপর বিশ্বাস করে ফেলে, উপরে এলিমেন্টের উপরে যেগুলো জায়গায়, তো তখন হয় কি এলিমেন্ট একটু গরমিল হয়। ওটা তো সহজ প্রসেস। হ্যাঁ সহজ, সবসময় সহজ কিছু ভালো না। আমরা যেমন ম্যানিপুলেশন যখন করি, আমাদেরকে যখন কোনো বিগ প্রজেক্ট আসে তখন আমরা যেভাবে কাজ করি ম্যানিপুলেশন আমরা ধরে ধরে কাজ করি, লাইক একটা আঙুলের ভিতর লাইটিং কেমন পড়বে তখন আমাকে সেটা ধরা লাগতেছে, বুঝছেন? ভাইয়া যখন আমার বিগ প্রজেক্ট। আরেকটা প্রশ্ন করবো, সেটা হলো যে আমাদের কি আইকন টাইকন কেমনে বানানো লাগে বা কেমনে বানাতে হয় এগুলো কিছু হ্যাঁ সব বলেন নাকি? এখানে এখানে দেখবেন, সব এই ইলাস্ট্রেটর ক্লাসে দেখবেন কিভাবে বানায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। কারণ মানে ভেক্টর কাজ, তো ভেক্টর কাজ মানে আইকন তো সব ভেক্টরই হয়। তো ভেক্টর শেপটা বানানো যখন দেখবো তখন আপনি আইকন বানানো শিখে ফেলতে পারবেন ইজিলি কিভাবে বানানো। এবং খুবই ওটা আমরা যখন রুলার মেনটেন করবো তখন বুঝবেন যে কোন কোন রুলার হিসেবে আমরা মেনটেন করি। আমি অল্প সব একটু দেখবেন। পারি। সেই আহ, সেই ভাই আপনি তো এক্সপার্ট হাসান, মানুষ। হাসান ইমরান ভাই থেকে আমি শিখবো। উনি এক্সপার্ট মানুষ। আস্তাগফিরুল্লাহ। এক গিলাস পানি দেন ডুববে মরি। হাসান ইমরান ভাই থেকে আমিও শিখবো ভাই। আমি তো আর ভাই চাইলে আমি তো প্রতিটা মানুষেরই কিছু না কিছু বিষয় থাকে এক্সট্রা জানা। হ্যাঁ একটা অবশ্যই টিচার থাকলে যে তিনি যে সবকিছুই জানবেন, সব বিষয়ে যে এটাই। এক্সপার্ট আমি হবেন তো ভাই ধরেন জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বিতাতে। ডিজাইন কখনো শিখে সেটা শেষ হয় না। ডিজাইনের ডিজাইন আপনি যত শিখবেন মানে যত দেখবেন তত শিখবেন ডিজাইন। আপনি ডিজাইন কখনো শেষ হয় না শিখার, ডিজাইনের শিখার শেষ নেই কখনো। দেখবেন যে এক একজন মানুষের কাছে এক একটা করে ইউনিক হ্যাঁ আইডিয়া থাকে। যেমন ভাই আপনি যেটা পারবেন সেটা কিন্তু আমি জীবনে পারবো না, কেন আমি ওটা প্র্যাকটিস করি না। আপনি হয়তো আপনার মাথার মধ্যে একটা আছে যে হ্যাঁ এই জিনিসটা তো করা যেত, কিন্তু আমার ব্রেন সেটা স্কিপ করে চলে এই গেছে করতে বা করতে চলে পারে না যাচ্ছে। বা ভাবতেও পারে না এই জিনিসটা, কেন এক হুম, একজনের মাইন্ড একই ভাবে ভাবে, সবার মাইন্ড সেম ভাবে হবে না। না সেটাই। আপনি হয়তো একটা ভাব শেপ পাইছেন যে হ্যাঁ এটা তো বানাই ফেলছি আমি, বাট আমি জীবনে ট্রাই করি না, এটা জানি না এটা বানানো যায় এখানে। বা একটা ইয়ে আছে, অপশন আছে, সেটা আমি ইউজই করি না কখন। আপনি ইউজ করছেন যে হ্যাঁ আমি একটু দেখি, ইউজ করতে করতে আপনি একটা জিনিস নতুন জিনিস বানাই ফেলছেন এবং সেটা আপনি জানেন, এটা আমি জানতামই না, বুঝছেন? তো এই জিনিসগুলো হয় কি যে শিখে হয়, এই জিনিসটা বললাম আর কি। এমন সেম দেখেন এই যে এই রুলস গুলো একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, একটা কিন্তু আলাদা আলাদা রুলস, দেখছেন? সবগুলো কিন্তু কানেক্টেড আছে একটার সাথে একটা, ডিজাইনের মধ্যে কানেক্টেড সব, এই আর কি। কিন্তু একটা নাম আছে আলাদা আলাদা করে, এই। তারপরে এমফাসিস, এমফাসিসটা কি? এমফাসিসটা হচ্ছে সেম জিনিসই, দেখেন এই যে ফোকাল পয়েন্ট। মূলত আমি যে জিনিসটা সেল করব সেই জিনিসটা যদি আপনার ডিজাইনের মধ্যে ফোকাস না থাকে, ওখানে আপনার এমফেসিস যে লেখাটা, যে টুলসটা, সেটা আপনার ওখানে মিসিং, বুঝছেন? ধরেন আমার এই জিনিসটা, এটা যদি আমি এখন সাদা কালো দিয়ে রাখি, কোনো কালার নেই কিছু নেই, বাট আমার টেক্সটের সবকিছু কালারফুল, তখন জিনিসটা কোনো ফোকাস নাই, বুঝছেন? এখন আমি ধরেন আমি একটা পোস্টার বানিয়েছি খুব ঝাঁকানাকা, আমি নিজে যাবো, ধরেন অডিয়েন্স, আমি অডিয়েন্স না, ধরেন আমি হচ্ছে গেস্ট, বুঝছেন? স্পেশাল গেস্ট আমি। এখন কালারফুল একটা ধরেন কোন একটা পার্টিতে যাচ্ছি আমি, এখন আমার ছবি যদি সাদা কালো করে রাখি ওই জায়গাতে, বুঝছেন? এখন আমার ছবি যদি ছোট করে সাদা কালো করে দেয়, আশেপাশে এলিমেন্টস দিয়ে ভরাই ফেলছে, এখন আমার দেখাই যাচ্ছে না ওই জায়গাতে এত এলিমেন্টস। আমার ছবি এলিমেন্ট সাদা কালো, তার উপরে এত কালারফুল এলিমেন্টস, আমার দেখাই যাচ্ছে না ওই জায়গাতে। ওটার কোনো পয়েন্ট আছে ওই ডিজাইনটা তখন? আপনি যখন দেখতে যাচ্ছেন স্পেশাল গেস্ট কে, আপনি দেখতে পাচ্ছেন স্পেশাল গেস্ট এত কালারফুল করে রাখছে আশপাশে, ওটার কোনো মিনিং নাই। তো ওইটা হচ্ছে মূলত আমাদের তখন এমফাসিস রুলটা ওখানে মিসিং তখন। আমি যদি কোনো একটা পোস্টার দেখি এমফাসিস, পোস্টার সার্চ করি, এই দেখেন এমফাসিস কিভাবে কাজ করে। হাজারো এলিমেন্টস এর মাঝখানে যখন আমি একটা কন্ট্রাস্টে কিছু ইউজ করতেছি তখন আমাদের এমফাসিস রুলটা কাজ করে, বুঝছেন? এই দেখেন এখানে যেমন সবগুলো সাদা কালো বাট একটা মানুষ রেড, বুঝছেন? আমাদের মেন ফোকাল পয়েন্টটা কোথায় দেখছেন? এটা যদি দেখেন মেন ফোকাল পয়েন্টটা কোথায়, এগুলো হচ্ছে এমফাসিস রুলস। এবং আপনাকে এটা মেনটেন করতে হবে কোথায়? যখন আপনি কোন একটা জিনিস প্রোডাক্ট ফুটাতে যাচ্ছেন আপনার ডিজাইনে, বুঝছেন? কোন জি। একটা ডিজাইন যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমার এই জিনিসটা ফুটানো লাগবে ডিজাইনের মধ্যে, তখন আপনাকে এমফাসিস রুলটা ফলো করা লাগবে অবশ্যই। ক্লিয়ার?
যেমন আমার ওই যে উই আর হায়ারিং পোস্ট করবো, আমার ক্লায়েন্ট বলছে যে ইউ আর হায়ারিং পোস্ট করো, আমি কি করবো, আমার ইউনিক কোনো আইডিয়া আসতেছে না। আমি কতগুলো চেয়ার পাইছি, ওখানের মধ্যে আমি একটা চেয়ারকে এখন কালার করে বসে দিয়েছি, একটা সিট খালি আছে, আমি একজনকে হায়ার করবো। এখন যদি আমার যদি 3জন হায়ারিং হতো, তাহলে আমি করতাম কি 3টা সিটকে কালার করে দিতাম। বুঝছেন? এটা আলাদা আলাদা ধরে কালার করা লাগতো সিলেকশন হ্যাঁ, দিয়ে। এগুলো হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যে আমরা ফটোশপে করতাম না, হুম হুম। ওই রকম করে। তো তারপর হচ্ছে লেয়ার মাস্ক করে মুছে মুছে আমাদের কাজ করা লাগতো তখন কালার গুলো। ইমদাদুল ভাইয়ের একটু ডিটেলসে বলতে হয়, না বোঝে না কেন? কতগুলো মেয়ে মানুষের ছবি ড্রেসের কালার চেঞ্জ করছিলেন না? হ্যাঁ হ্যাঁ। ওইটা বউ। হ হ ভাই শুনেন ও একটা ভাই, কথা বলি, সেটা হলো ওটা একরকম ছিল, এটা আর এক রকম লাগতেছে, বুঝছেন? বিষয়টা হয়ে গেছে এরকম। তো আরে ভাই ওইটার থেকে এটা আরো সহজ। এমফাসিস হচ্ছে দেখেন এভরিথিং ভাই লুকস দ্য আপনারা সেম। তো আপনারা তো এটাতে মাস্টার, আমি তো এটা তো ভালো বুঝি না। আচ্ছা, মিথ্যা সমস্যা কথা নেই, কইেন না। সমস্যা নেই। আচ্ছা, এমফাসিস দেখেন, এমফাসিস ছাড়া যখন আমি কাজ করবো তখন হয় কি, আমি যখন কোনো রুলস ফলো না করি তখন হয় কি এভরিথিং লুকস দ্য সেম, নো ক্লিয়ার ফোকাল পয়েন্ট, ভিউয়ার ডাজন্ট নো হোয়ার টু লুক। আপনি ধরেন সবগুলো সেম শেপ বানায় রাখছেন, এখন আপনি জানেন না আপনি ফুটাতে হবে কি, বা আপনি জানেন যে ফুটাতে হবে কি, আপনি জানেন যে আমি ফুটাইছিও, কিন্তু অডিয়েন্স বুঝতেছে না কি ফুটাইছেন, কারণ অডিয়েন্স তো আপনার মতো চিন্তা করে নাই ডিজাইনটা করার সময়। তো যখন আমি এমফেসিস ফলো করব দেখেন সবগুলো শেপ সমানই, বাট একটা শেপ আমি কালার ইউজ করছি এবং একটু ভিন্নভাবে আমি রিপ্রেজেন্ট করছি, যার কারণে আমার ফোকাল পয়েন্ট একটা জিনিসে আমার ফোকাস করতেছে ঠিক ওই জায়গাতে গিয়ে। বুঝছেন? এটা হচ্ছে দেখেন ওয়ান মেইন এলিমেন্ট স্ট্যান্ডস আউট ক্লিয়ারলি, ইউজার সাইজ কালার অর পজিশন টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন গাইড ভিউয়ার্স আই ইনস্ট্যান্টলি। এখন এটা কালারও হতে পারে, এই জিনিসটা কালার যে সবসময় হবে তা না, এটা কালার হতেও পারে, এটা হইতে পারে আপনার সাইজের উপরে। যেমন আমি যদি একসাথে এতগুলো শেপ বানিয়ে, ধরেন আমি যদি এখানে একটু বাইরে দেখে আপনাকে, যে আমি যদি একসাথে ধরেন 100টা শেপ বানাইতেছি, এরকম 100টা তো বানাতে পারবো না, অনেক বেশি হয়ে যায়। ধরেন আমি এতগুলো শেপ বানালাম, এটাকে কপি করছি, কন্ট্রোল ডি, আর একটা কপি করলাম, কন্ট্রোল এখানে। ঠিক আছে, এটা এলিমেন্ট ঝামেলা আছে, সরি, এটা স্কিপ করেন, কারণ আমি তাও স্কিপ যাতে না করলে করলাম। হ্যাঁ, এখন ধরেন আমার মাঝখানে যে করা লাগবে তা না, আমি বাট তাও আমাদের ডিজাইনে যেমন রুলস যে মাঝখানে জিনিস হচ্ছে সবসময় রাখা দরকার, সব যা কিছু দেখবেন সব মাঝখানের দিকে রাখলে বেটার। আমাদের চোখ সবসময় ডিজাইনের যে কোনো এলিমেন্টস মাঝখানের দিকে যায়, ফার্স্ট কোনো কর্নারে যায় না। তো ধরেন আমার এটা হচ্ছে আমার ফোকাল পয়েন্ট, এখন আমি যদি এটাকে যদি একটু বড় করে দেই, ধরেন বড় করে দিলাম, এন্ড আমি একটা স্ট্রোক দিনে যাতে বোঝা যায় যে একটা কাটা আছে। হ্যাঁ, আমি সেম স্পেস একটা স্ট্রোক দিয়ে নিই। এখন দেখেন আমার কিন্তু যে কালার করা লাগছে তা না, বাট তাও কিন্তু আমার এখানে ফোকাস যাচ্ছে, ঠিক আছে না? এই সেটা তো আমার ফোকাস যাচ্ছে না। জি ভাই। বড় করে দিলে দেখেন আমাদের সবসময় কালার করা লাগবে ফোকাল পয়েন্টের জন্য, এমফাসিসের জন্য সবসময় বড় আমার কালার করা লাগবে তা না, আমার অটোমেটিকলি ফোকাস যাবে। কেন? আমি রিপিটেডলি যেখানে আমি ইউজ করছি সবগুলো সেম সাইজ, ওখানে যদি আমি একটা জিনিস বড় করে দিই একটু, তখন আমার ফোকাসটা তখন ওই জায়গাতে চলে যাবে, যে না এতগুলো ছোট ছোট থাকা অবস্থা ওখানে মধ্যে একটা বড় জিনিস দেখতে পাচ্ছি, মানে কি এটা আমার মূলত ফোকাসটা, বা ও মূলত এই জিনিসটা সেল করতে যাচ্ছে আমার কাছে, যেহেতু বড় করে দিচ্ছে জায়গাটা। বুঝছেন? অডিয়েন্স তখন ক্লিয়ারলি বুঝতে পারবে জিনিসগুলো। বুঝছেন? আমার ধরেন যে কালার নেই, আমার ব্র্যান্ডে কোনো কালার নেই, আমার ব্র্যান্ডে কালার কি সাদা এবং কালো। এখন আমি কি করবো? আমি তো চাইলেও কালার আনতে পারবো না বাইরে থেকে। ঠিক আছে, ব্র্যান্ডে কিন্তু রেস্ট্রিক্টেড থাকে সবসময়, অনেক সময় দেখবেন অনেক ব্র্যান্ডে রেস্ট্রিক্টেড থাকে যে আপনি চাইলে আপনার মন মতো কালার ইউজ করতে পারবেন না। আমাদের ব্র্যান্ডের হচ্ছে ফিক্সড কালার আছে, ওগুলোর বাইরে আপনি যেতে পারবেন না। এখন আমার ব্র্যান্ড যদি সাদা মরা কালার দিয়ে রাখে, আমি কি করবো? আমার তো কালারফুল করার কোনো অপশন নেই, তখন আমার করতে হবে কি সাইজ নিয়ে কাজ করতে হবে তখন। বুঝছেন? তখন আপনাকে সাইজ নিয়ে খেলতে হবে, এবং আপনি যত আপনার যে জিনিস মেইন ফোকাস সেটাকে যদি সাইজে বড় করতে পারেন অন্যান্য এলিমেন্টস থেকে, তখন দেখবেন যে ওই জায়গাতে আপনার ফোকাসটা করতেছে। ক্লিয়ার? জি। যেমন আমি যদি এখানে সেম জিনিসটাই এখানে যদি আমি সব ছোট করে রাখি, সাদা কালার দিয়ে দিই, এখানে একটা কালারফুল জিনিস আছে, আমার অবশ্যই এখানে ফোকাস যাচ্ছে। ঠিক আছে, এখন যদি কালারফুল হয় তাও আমার ফোকাস যাচ্ছে এই জায়গাতে, কেন? এই জিনিসটা বড় হয়ে আছে এই জায়গাতে। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি ছোট হয়ে থাকতো এরকম আমার টেক্সটের মতো যদি ছোট হয়ে থাকতো, ঠিক আছে, এখানে যদি ছোট হয়ে আছে ধরেন এটা, এখন আমি যদি এখানে একটা ইমেজ টানিয়ে ফলো বড় বসাই দিই, তাহলে আপনার ফোকাসটা অবশ্যই ইমেজের উপরে যাবে, ওই এলিমেন্টস কিন্তু যাবে না তখন আর। ঠিক আছে, যাচ্ছে তখন আর ওই উপরে এলিমেন্টস দিকে আপনার চোখ
সহজে, কেন ওটা না ছোট ভাই, জিনিস। আমার বড় জিনিসে ফার্স্টে ফোকাস যাবে যে কোনো সময়, বড় কিছু দেখলে আমার ফোকাস যাবে ওখানে। এটা স্বাভাবিক, আমাদের হিউম্যান ব্রেন ওভাবে কাজ করে আমাদের। যেটা চোখে ইজিলি দেখা যায় সেটাই আমরা দেখতে চাই ফার্স্ট। তারপর দেখি আমাদের আর কোনো রুলস আছে কিনা। আই থিঙ্ক থাকার কথা না, একটু কি থাকে ডিজাইন প্রিন্সিপালে। তো ডিজাইন প্রিন্সিপাল কয়টা ছিল আমাদের, আমরা যদি গুনে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, আটটা। মূলত আটটাই আমাদের মেন ডিজাইনের রুলস, এগুলো প্রিন্সিপাল ডিজাইনের। বুঝতে পেরেছেন? আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিব, আপনারা সেভ করে রাখতে পারেন যাতে আপনাদের ডিজাইন করার সময় ইজি হয় জিনিসগুলো বুঝতে। বুঝছেন? আমি এই স্লাইডটা শেয়ার করে রাখবো, আপনারা সেভ করে রাখতে পারেন যে কোনো জায়গায়। ঠিক আমাদের আছে, গ্রুপে দিয়ে দিন ভাই সবচেয়ে ভালো হয়। ওকে, এটা সেভ করে রাখেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, ডিজাইন করার পরে মিলে দেখতে পারবেন আপনারা প্রিন্সিপাল গুলো। কালার থিওরি। কালার থিওরি আজকে আর আপনাদের সাথে ডিসকাস করবো না, কালার থিওরি অনেক বড় একটা চ্যাপ্টার, কালার থিওরি আজকে শেষ হবে না আজকে। আজকে সারা রাত লাগবে। ও মাই গড, কালার থিওরি অনেক বড় ভাই, কালার থিওরি আমার পাগল বানাই দিবে। কালার থিওরি যদি আজকে ডিসকাস করি, আপনার নিজে লাগবে ভাই ক্লাস শেষে। আমি একটা ইলাস্ট্রেশন করছি ভাই, গ্রুপে দিছি মেসেজে। ওকে, দেখবো তাহলে, সমস্যা নাই। কালার থিওরি জিনিসটা বাট কি? কালার থিওরি হচ্ছে অনেক বড়। কালারের থিওরি মানে কালার আপনি কেন, এই যে এখানে যে একটা ইয়েলো রঙের কালার ইউজ করছেন, মেলামেশা। এখানে যে আপনি একটা ইয়েলো কালার ইউজ করছেন, কেন ইউজ করছেন এটা আমাকে বলা লাগবে আপনার। এটা হচ্ছে কালার থিওরি। তারপর হচ্ছে এইখানে যে আমি এই কালারটার সাথে এই কালারটা কেন দিয়েছি, আমি তো অন্য কোনো কালার দিতে পারতাম, এটা কেন দিয়েছেন কালার। ও এটা আচ্ছা আচ্ছা, থিওরিটিক্যাল। মানে এটা হলো মূলত সবকিছু ডিপেন্ড করে টোটাল ফুটে ওঠার ব্যাপারটা নিয়ে। ফটোটা এটাই তো না, মূলত মানে বিষয়। কালারের সাথে কালারে কিছু কম্বিনেশন থাকে, আমি চাইলে কন্ট্রাস্টে কালারের সাথে ফেড কালার ইউজ করতে পারবো না কখনো। বুঝছেন? কালারে কিছু মানে ম্যাচিং আছে, লাইক আমি রেট্রো কালারের সাথে আমি মডার্ন কালার কখনো ম্যাচ করতে পারবো না আমার লাইফে। বুঝছেন? মানে ভিনটেজ, ওল্ড স্টাইল, ওল্ড স্কুল যে কালার গুলো হয় না, একটু দেখবেন যে ফাঁকে ফ্যাকাশে ফ্যাকাশে কালার যেগুলো হয় না, হ্যাঁ। ওটার সাথে চাইলেও আমি কন্ট্রাস্টি কালার, যে মডার্ন যে কালার গুলো হয় না খুব স্যাচুরেট কালার, আমি কিন্তু দুইটাকে একসাথে ইউজ করতে পারবো না কখনো। বুঝছেন? তো এগুলো হচ্ছে কালার থিওরির কথা। সেটা তো টোটালি ভালো লাগার উপর ডিপেন্ড করে না, এদের আসলে একটা রুলস মেনটেন করে ভালো চলতে লাগে হবে। না, ভালো লাগা তো সবকিছু হয়। আমি যেমন এই যে আমি চাইলে কিন্তু এখানে আমি কালার উপরে চাইলে আমি একটা ফেড কালার ইউজ করে ফেলতে পারি, ভালো লাগতেছে আমার। বুঝছেন? কারণ আমি এখানে একটা ফেড কালার ইউজ করলাম, ধরেন এরকম ভালো লাগতেছে জিনিসটা আমার থেকে হয়তো, বাট জিনিসটা ডিজাইনের সাথে যায় না। না, ভালো লাগতেছে না, পচা লাগতেছে। না না, ধরেন আমি যদি এগুলো সব সরাই দিই, আপনার তো ভালো লাগবে দেখতে। আশেপাশে কিছু কোনো কালার নাই, আমার তো মনে হচ্ছে এই কালারটা যাচ্ছে, ঠিক আছে না? এটার সাথে কালার যায় না। না না না, আমি বলতেছি আপনি কিছু বুঝছি বুঝছি, কালারফুল আপনার কথা দেখছেন, বুঝছি, হ্যাঁ। আপনার ভালো লাগতেছে না কিন্তু ডিজাইনারের ভালো লাগতেছে, সেটা বোঝাচ্ছে। মানে হচ্ছে ধরেন আপনি তো এরকম কালারফুল দেখছেন, আর যদি আপনি কালারফুল না দেখতেন তাহলে হয়তো কি আপনি কালারটা দেওয়ারও মনে করতেন যে কালারটা তো যাচ্ছে ভালোই। বা আমি যদি আরেকটু কন্ট্রাস্ট অ্যাড করে দিই একটু, আমার থেকে মনে হচ্ছে যে হ্যাঁ কালারটা তো বোঝা যাচ্ছে, ভাই তো আমাকে বলছিল বোঝা যাচ্ছে, কালার বুঝে গেলে হয়, কন্ট্রাস্ট মিললে হয়, কিন্তু কালার তো মিলে নাই। কারণ আমার কালার তো এটা ফুল ডার্ক, এটা যদি আমার একটু একটু বেজ, বেজ না মানে একটু যদি ফ্যাকাশে এরকম ব্ল্যাক হতো, তখন আমার এটার সাথে এটা যেত কালার। এটার দেখছেন? সাথে ঠিক আছে। এখন খুব সুন্দরভাবে জিনিসটা ম্যাচ করতেছে, বাট এতক্ষণ কিন্তু জিনিসটা ম্যাচ করে না। এটাই হচ্ছে কালার থিওরি, এবং এটা কেন আমি করতেছি এটা একটা থিওরিটিক্যাল অবশ্যই রিজন আছে। এটাই আর নেক্সট কি, নেক্সট ক্লাসে এটাই আমি দেখে নেক্সট ক্লাসে ডিসকাস করবো, কারণ এটা অনেক বড় একটা ক্লাস, আমি পাগল হয়ে যাবো আপনাদের কাছে ডিসকাস করবো। কারণ ডিজাইন ঠিক আছে। প্রিন্সিপাল, ডিজাইন প্রিন্সিপাল বুঝেছি তো, এটা ডিজাইন প্রিন্সিপাল আহামরি কিছুই না, বাট এটা মূলত মাথায় ঢুকানো হচ্ছে একটু প্যারা আপনাদের। সো আপনাদের তো আই থিঙ্ক হাতে কোনো কাজ নেই, আপনারা ডিজাইন প্র্যাকটিস করেন প্লিজ, ফটোশপটা প্র্যাকটিস করেন, কেউ ফটোশপটা ভুলে যাবেন না। আমি এই শুধু কাট টু ফিট করতে পারলে আমার মনে হয় যে সব ঠিক আছে, পরে কালারটা ম্যাচিং করে দেওয়া যায়। এখন এই যে মাস্কিং এর যে ব্যাপারটা, আমার সবচেয়ে থেকে বেশি ঝামেলা গুলো হয় এই জায়গাতে। যেমন ধরেন একটা জায়গাতে মানে সময় লাগে, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। সময় আর দেওয়া এই লাগে ভাই, সময় না দিলে হবে না। আর এই যে ভেক্টর যেটা মানে ইলাস্ট্রেটর যেটা, এটা আমি একটু আসলেই মানে এটা খুব ব্যবহারই করি না এখন। এই জন্য এটা আমার কাছে একটু অন্যরকম ইলাস্ট্রেটর, লাগে। ইলাস্ট্রেটর অনেক মজা, ফটোশপ আরো মজা। আমার যদি বলে যে ফটোশপ প্রিন্ট, ফটোশপ আরজিএফএল প্রিন্ট করা যাবে, তাহলে আমি ইলাস্ট্রেটর বাদ দিয়ে শুধু ফটোশপে কাজ করবো আমার লাইফে, জানেন? আমি তো আগে মনে করতাম যে ভেক্টর যে কাজগুলো আছে এগুলো মনে ফটোশপ দিয়ে করে। না না, ভেক্টরের জন্য শুধু ইলাস্ট্রেটর, ভেক্টর ফটোশপে করা যায় কিন্তু সময় পিক্সেলেট লাগে। হয়ে যায়, ফটোশপ হচ্ছে পিক্সেলেট করে দেয় যে কোনো শেপকে।
আর ভেক্টর হচ্ছে আপনার যত ইচ্ছে তত জুম করেন, এটা ফাটবে না, ও ভেক্টর কখনো ফাটবে না। ও শপথ করছে যে ও কখনো ফাটবে না ইলাস্ট্রেটর ভেক্টর এলিমেন্টস। না, এটা অবশ্য আমার খুব কাজে লাগে মনে হচ্ছে সামনে। ইমেজ ছাড়া আর কোন এলিমেন্টস আপনার ইলাস্ট্রেটরে ফাটবে না, একমাত্র ইমেজ ছাড়া। ইমেজ যদি আপনার হাই কোয়ালিটি হয় তাহলে তো যতক্ষণ পর্যন্ত সে ধরে রাখতে হবে ততক্ষণ ধরে রাখবে ইমেজটা। আর শেপ কখনো ফাটবে না, শেপ টেক্সট এগুলো কখনো ফাটবে না ইলাস্ট্রেটর, যত জুমই করেন। বুঝছেন? হ্যাঁ, একটা জিনিস হতে পারে আপনার আর্টবোর্ডটা যদি বড় হয় তাহলে ইলাস্ট্রেটর হ্যাং করবে, এটাই। আর্টবোর্ড বড় হয়ে গেলে হ্যাঁ, আর্টবোর্ড যদি আপনি এখন 27 ফিট বাই 96 ফিটে যদি আপনি আর্টবোর্ড নেন তাহলে তো আপনার পিসি লোড নিতে পারবে না। গ্রাফিক্স ভালো থাকলে লোড নিতে পারবে না। গ্রাফিক্স ভালো থাকলে তখন লোড নিতে পারবে, প্রসেসর ভালো হওয়া লাগবে। বাট আমরা তো এত হাই এন্ড পিসি চালাই না সচরাচর। আর যারা হাই এন্ড পিসি চালায় তারা গ্রাফিক ডিজাইন শিখে না। আমি জানি শিখে না না। তারা কি শিখে, তারা গেম খেলে। যারা হাই এন্ড পিসি বানায়, আমার লাইফ আমি দেখছি যারা হাই এন্ড পিসি বানায় তারা সবাই গেম খেলে, সব গেমার, আমি জানি না কেন। আমি আর নিজেই গ্রাফিক ডিজাইন ছিলাম। যারা শিখে তারা পিসি আপডেট করতে চায় না, আমি এটা বুঝি না কেন। গেম হাসান খেলার ভাই জন্য বল, কিন্তু পিসি আপডেট করবে, কিন্তু গ্রাফিক ডিজাইনের জন্য সে পিসি আপডেট এই করবে না। প্রশ্নের উত্তর আমার মনে হয় হাসান ভাইয়ের কাছে আছে, চাইলে দিতে পারে। হাসান ভাই বলেন। আমি প্রথম যে পিসিটা বানাইছিলাম গ্রাফিক্স ডিজাইন শিখবো, হ্যাঁ। সেটা ছিল খুব নর্মাল, ধাক্কা দিয়ে চালাইতাম। এরপরে যখন বাসা থেকে আপনার র্যাম বাড়ায়, গ্রাফিক্স কার্ড লাগাই দিল, হুম। সারাদিন বসে বসে শুটিং গেম খেলতাম, আর নাই নিড ফর স্পিড খেলতাম, কাজ দেখছেন কাম সব গেমার। ডঙ্গে। পরে পিসি ওইটারে শহীদ করলাম, করার পরে এবার বললাম যে ওগুলা দিস না, খেলবো না। নিজের বহুত তারপরে সবকিছু নিছো, যেহেতু অ্যানিমেশনের কাজ করতে হয়, কিন্তু ভাই হাত পাও নিজেরটা নিজে বাইন্ধে রাখছি। যেমন আমি এখন গেম খেলি অনেক। গেম খেলেন? কোন গেম খেলেন? হ্যাঁ, আমি জিটিএ খেলি, জিটিএ 5। আমি আবার এদিক থেকে অনেক পিছিয়ে আছি গেম নিয়ে। আর ফিফা খেলা হয়। ফিফা আপাতত আমার পিসিতে এখনো নাই, আমি অন্য একটা পিসিতে খেলি ফিফা। এই পিসিতে স্যার, খেলা হয় না, জিটিএ জিটিএ 5 খেলা হয়। কি অবস্থা? আপনি কত দূর আগাইছেন, কত দূর আছেন? জিটিএ 5 এ আমি আছি এখন খারাপ মনে নাম হয় পাওয়া গেছে। 65 মনে হয় আছে লেভেলে। বাট আমি একসাথে এখন ম্যাচন কিনা বাকি, আমার বাকি সব কিনা হয়ে গেছে মানে আপাতত। আপনার ইয়া কিরকম, মানে আপনি, আপনার ক্ষমতা কিরকম, আপনার গ্যাং মেম্বার কিরকম আছে? আমার গ্যাং বলতে আমি এরকম গ্যাং বানাই না, আমরা হচ্ছে ইয়া খেলি, ইনভাইট অনলি খেলি। আমি জিটিএ 5 খেলি না, তবে একজন আছে, হুম। তার ভিডিও দেখি বসে বসে। ও না, আমি হচ্ছে আমরা ইয়ে খেলি না, ইনভাইট অনলি খেলি সেশন। আমরা ওই যে কত বড় ভুল অনলাইন সেশন করতেছেন খেলি ভাই। না। আপনি ভিডিও দেখে দেখে সে টাকা কামাই করতেছে, অথচ আপনি যদি গেমটা খেলে দিতেন তাহলে আপনি কিছু কামাইতে পারতেন। না, দেখাতে কিন্তু মজা আছে হাসান ভাই, বুঝছেন? খালি দেখবেন, দারুণ মজা। হ্যাঁ, সেটা আপনি তো উদাহরণ। সবার বিয়ে করে দেখেন, নিজে করেন না। ভাই ও আর গভীরে যাচ্ছি না, বের হয়ে আসলাম। সে ভাই। আচ্ছা স্যার, আমার একটা কথা হ্যাঁ, হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যত কাজ আছে, এই কাজ হুম, বেশিরভাগ কাজ কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ আসে নাকি ফটোশপের আচ্ছা, কাজ আসে? ওটা হচ্ছে আপনার নিশের উপর, আপনি কি নিশ নিয়ে কাজ করেন। আপনি যদি প্যাকেজিং নিয়ে কাজ করেন তাহলে আপনার সব ইলাস্ট্রেটরের কাজ। যদি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করেন তাহলে সব ফটোশপের কাজ। আপনার ইলাস্ট্রেটর খুব কম কাজ। প্যাকেজিং করলেও আপনার ফটোশপ জানা লাগবে, কেন প্যাকেজিং অনেক ব্যাকগ্রাউন্ড ফটোশপ থেকে বানানো লাগে। তারপর আপনি যদি প্রিন্টের কাজ করেন, স্টেশনারি, বা আপনি ধরেন প্যাটার্ন নিয়ে কাজ করেন, প্যাটার্ন ডিজাইন, তখন আপনার সব ইলাস্ট্রেটরের কাজ, প্যাটার্ন বানানো। ওই যে থাকে না বেডশিটের প্যাটার্ন, বা ওয়াল ওয়াল পেন্টিং এর যে প্যাটার্ন গুলো বানানো, বা বিভিন্ন ধরনের সোফার কুশন থেকে শুরু করে বা জামার যে প্যাটার্ন ডিজাইন, এগুলো সব ইলাস্ট্রেটরের। অনেকে ফটোশপে করে, কিন্তু ওগুলো সব গ্রাফিক টাইপের কাজ। হুম, ধরো গ্রাফিক টাইপ নিয়ে দেখবেন ওগুলো আলাদা কোর্স থাকে প্যাটার্ন নিয়ে। প্যাটার্ন কিন্তু আলাদা কোর্স। যেমন আপনি টি শার্ট ডিজাইন যদি দেখেন, টি শার্ট ডিজাইন একটা আলাদা একটা কোর্স আছে, টি শার্ট ডিজাইন অনেক বড়। হুম, হুম, আমিও আছে। জানি না টি শার্ট ডিজাইন ওই জিনিসটা কি, জানেন? টি শার্ট ডিজাইন আমি বেসিক জানি, যেটা আমি আপনাদেরকে অ্যাডভান্স একটু শিখাতে পারবো। বাট টি শার্ট ডিজাইনের যে ভিতরে যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি আপনাকে শিখাতে পারবো না, কারণ টি শার্ট ডিজাইন এক্সপার্টরা বলতে পারবে যে টি শার্ট ডিজাইনে কি কি হয়। টি শার্ট ডিজাইনের আলাদা কোর্স আছে। হ্যাঁ, যেমন তারপর লোগো ডিজাইন, আপনি লোগো ডিজাইন যেমন আমাদের অ্যাডভান্স কোর্স আপনি শিখবেন কি, বেসিক টু অ্যাডভান্স বলতে আপনি লোগো বানাতে পারবেন এবং ক্লায়েন্ট আপনার থেকে যেটা চাবে সেটা আপনি দিতে পারবেন ক্লায়েন্টকে। এটা হচ্ছে মূলত আপনার অ্যাডভান্স শিখা, বুঝছেন? বাট
লোগো ডিজাইনে যারা কাজ করে ডেডিকেটেড ভাবে তারা কিন্তু বড় বড় কাজ করে, যেমন আপনি এমআই এর লোগো কিন্তু আমার মতো ডিজাইনার কেউ করে নাই, ওটা যে লোগো নিয়ে কাজ করে ব্র্যান্ডিং ডিজাইনার সে করছে, বুঝছেন? অ্যাপল এর, এমআই এর, ওরা যারা করছে শুধুমাত্র শুধু ডেডিকেটেড লোগো ডিজাইনার, দেখবেন ওদের যারা করছে তাদের যদি আপনি আর্টিকেল পড়েন ওর নামের নিচে দেখবেন ওর ব্র্যান্ডিং এবং লোগো ডিজাইন নিয়ে কাজ করে শুধু, নট এ গ্রাফিক ডিজাইনার, বুঝছেন? লোগো ডিজাইন জি করতে জি গেলে রুলও থাকতে ভালো জানা লাগে। লোগো ডিজাইনের অনেক রুল, লোগো ডিজাইন হচ্ছে একটা আলাদা বই আছে প্রায় 300 না 400 পেজের, ওই বইটা যদি আপনারা পড়তে পারেন আপনার লোগো ডিজাইন মাস্টার হয়ে যাবেন, এবং ওটা একমাত্র যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করে তারাই ওটা বলতে পারবে যে কোথায় পাবেন, কি পাবেন, কিভাবে নিবেন আর জিনিসটা, আর্ট অফ বুঝছেন? লোগো। না না না, ওটা একটা ইয়ে কালার বই, কি জানি কালারটা ভুলে গেলাম, অরেঞ্জ কালার ওই বইটা। ওটার মলারটা ভাই চেঞ্জ হয়, বইয়ের নাম হচ্ছে আর্ট অফ লোগো, অ্যামাজনে পাওয়া যায়। আর্ট অফ লোগো আমি যাই না, ওটা আমি আমার কাছে ছিল একটা সময়, আমি আগ্রহ করছিলাম, বাট আমি পারি মোটামুটি ভালো, খারাপ পারি না, আমি ভালো ভালো প্রজেক্টে কাজ করছি। সো প্যারা নাই আমার, আপনাদেরও প্যারা নেই, আমি যতটুকু পারি আমি ততটুকু শিখাবো আপনাদেরকে। ভালো ভালো কাজ না করলে কি শিখন আপনাকে চয়েস করতে হোক? এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। অনেক সময় মনে হয় যে অনেক কিছু পারি না। একটা মানুষ সম্পূর্ণটা না পারাটাই তো স্বাভাবিক। তারপর টি শার্ট ডিজাইনে দেখবেন আলাদা অনেক বড় সেক্টর থাকে, টি শার্ট ডিজাইন, তারপর প্যাকেজিং ডিজাইন, দেখবেন এক একটা মানুষ এক একটা জায়গায় এক্সপার্ট, প্যাকেজিং ডিজাইনে দেখবেন যে অনেক বড় একটা সেক্টর, অনেক বড় একটা গ্রুপ আছে যারা প্যাকেজিং নিয়ে কাজ করে শুধু বাংলাদেশে, অন্য কিছু করে না। দেখবেন প্যাকেজিং ডিজাইন যারা করে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন সুন্দর করে না, তারা শুধু প্রিন্টের কাজে ভালো করে, অনলাইনে কাজগুলো তাদের কিন্তু সুন্দর হয় না, যারা অনলাইনে কাজ করে তারা আবার প্রিন্টের কাজগুলো সুন্দর করে করতে পারে না, আরমান বুঝছেন? ভাই, হ্যাঁ ভাই। ওই আপনারা যেটা পাঠাইছি একটু দেখে দেন, আমি ওটা ক্লায়েন্টকে পাঠাবো। আচ্ছা আমি দেখে দিচ্ছি, আপাতত ওটা আমার পার্সোনাল ফেসবুকে দেখে কারণে যাচ্ছি না দেখে, ওটা আমি পরে যাচ্ছি দেখে আমি দিচ্ছি। দেখছি তো ভালোই, না, মোটামুটি আমাদের ভালোই ছিল। গ্রুপে। আচ্ছা গ্রুপে দেখতেছি। দেখছি এই যে একটা খরগোশ না কি যে গাদা ফাল দিয়েছে। হাসান ভাই দেশের না ও দেশের বাইরের কি? ক্লায়েন্ট? হ্যাঁ, কেন না। ঠিক আছে, বললাম না যখন ভাইয়া তো নাই বললে। হতাশটাই বলতেছে, ভাইয়া তো হতাশটাই বলতেছে, আমি হতাশ হয়ে যাচ্ছি ভাই। ভাই ওইটা সৌদির মাল। ও ওই এক ও ওই এক ভাই গা- অনেক সুন্দর, ওই এক হাসান গাধা ইমরান ভাই, কাইতে যায় আমার আমার ঘোড়া বের হয়ে গেছে ভাই। হাসান ইমরান ভাই অনেক সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ, আপনি ভালোই তো। আপনার ভাইয়াকে একে একে গোপনে গোপনে দেখান, আমাদের আর অভিজ্ঞতার দরকার নাই। না, আমি ওপেনে দিছি। ওই গ্রুপে দিচ্ছে দেখেন, আমি সুন্দর হয়েছে দেখতেছি অনেক। ভালোই হয়েছে। ভাই সেই হাসান ইমরান ভাই সেই, কেমনে পারেন ভাই, আমাদেরকে ভাই শিখান হাসান ইমরান ভাই ভাই। ভাই পিছনে একটা মানুষকে উঠাই দেন। সৌদি ওই শেখ করে দেন ভাই আপনার ক্লায়েন্টকে। ওইটারই উঠাবো, ওই জন্যই জায়গাটা ফাঁকা রাখছি। বলেন আপনি থাকলে পিছে ভালো লাগবে, ক্লায়েন্টকে বলেন। পিছনে চাবি থাকতে যাক, রাখতে ভালো লাগে। ভাই ভালো লাগছে, আপনার সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাই এটা। আমি এটা যে ভুল ধরবো এটা সুযোগই নেই, এটা ভালোই করছেন, কালার থেকে শুরু করে সবকিছু পারফেক্টলি আছে। না সুন্দর হয়েছে খুব। ক্লায়েন্টে পাঠাই দেন, ক্লায়েন্ট কিছু টিট দিবে না। হ্যাঁ, টিপ যে কোন জায়গায় দেবে না এটাই হলো টেনশনের। টিপ শ্যাডো দেবে না, তো টিপস ভাই, দেবে। শ্যাডো তো মনে একটু গরমিল আছে লেজের অংশটাতে জাস্ট। ভাই ফ্ল্যাট করছি তো, ওটা আচ্ছা যদি একটু বেশি বাড়াই তাহলে খারাপ দেখা যাচ্ছে, আর ট্যাবে আঁকানো তো একটু 19-20 হইতে পারে। বা আপনি গ্রাফিক ট্যাব ইউজ করেন সেই, জি, যাক ভালোই তাহলে। আমি বললাম না যে আমার ইলাস্ট্রেটর ভালো লাগে, ফটোশপ ভালো লাগে না। সেই ভাই, তাহলে তো আমি আপনার থেকে শিখবো, আমি কি শেখাবো আপনাকে, বুঝলাম না ভাই। বস মানুষ ক্লাস আসে বসে আছে। বলো না রে ভাই, যাক আজকে পারলে কি শিখতেছিলাম। বসটাই শিখে জানেন, বসটা দেখে যে কোথায় কোথায় শিখা যায়, কোথায় কোথায় একটু একটু শিখা যায়, বসটা বেশি শিখে দেয়। আমি যেখানে আমি এখন শিখতেছি না কিছু, আমার শিখা দরকার। আমি না কোর্স করতে খুব অলসতা কাজ করে, আমাকে কোর্স করতে হয়। বাট আমি দেখি আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আমি অন্য একটা কোর্সে ব্যস্ত হয়ে যাবো, আমি কোর্স করা শুরু করবো, মানে আমি নিজে কোর্স শিখবো এরপরে। এটা অ্যাডোবের আসলে একটা কোর্স আছে ভাই অনলাইনে। আর অ্যাডোবে আচ্ছা, কি অ্যাডোবির এটা একটা কোর্স আছে। ইলাস্ট্রেশন নিয়ে? হ্যাঁ, ও নাইস। আমি শিখছিলাম কামরুজ্জামান শিশির ভাইকে চিনেন? চিনি। কামরুজ্জামান শিশির ভাই, তারপর হচ্ছে মোহাম্মদ ইয়াসির ভাই,
ইয়াসির ভাইকে তো ছিলেন, ডিজিটাল ইলাস্ট্রেশন করে যে। হুম। উনি ওরে ভাই যখন আসছিল মার্কেটে পুরো কাবাই ফেলছে ভাই, সেই মার্কেটটা হুম। নষ্ট করছে। হ্যাঁ ডিউএফএল বাইর করে নষ্ট, এই যে মোহাম্মদ ইয়াসির ভাইটা পুরো মার্কেটে নষ্ট করছে বলা যায়। তবে অ্যাডোবের যেটা আছে ওদের 3-4টা কোর্স আছে, একটা আছে শুধু ইলাস্ট্রেশন, হুম। আর একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা আমার তো অ্যাডোব নেওয়াই আছে, আমি কি অ্যাডোব পাবো না? ডাইরেক্ট অ্যাক্সেস করতে তো পারবো, I think। পেতে পারেন। আমি একটু চেক করি তো। স্যার হ্যাঁ বলুন। আমাদের ক্লাস কি কুরবানির আগে শেষ হবে নাকি? কয়টার আগে? কুরবানির আগে কি আমাদের এই ইলাস্ট্রেটরের ক্লাসগুলো শেষ হইব নাকি ইলাস্ট্রেটর তো অনেক বড়। কোরবান কয় তারিখ জানি? 27 তারিখে না 28 তারিখে যেন? আমাদের কয়টা ক্লাস হবে এর মাঝখানে? ইলাস্ট্রেটরে তো না না না, আমাদের কয়টা ক্লাস হবে? শেষ ভাই, কয়টা ক্লাস করবে 27-এর আগে? কুরবানি হোক আর যাই হোক, আপনি ক্লাস করায় যান, আমরা করতে থাকি। যেদিন ইশাকুন বলবে বাবা থাম, ওই দিন থামি। সেটা তো ঠিক আছে। আচ্ছা বলতেছি যে কি জানি, আমাদের কয়টা ক্লাস হবে তাহলে 27-এর আগে? মানে কয়দিন পরে ক্লাসের? 7 তো পরে কয়টা? একটা। এপ্রিল মে মাসে। মে মাসের 27 তারিখ এরকম হবে। হ্যাঁ, একটা পরে 26-27 তারপর দুইটা, মানে কয়টা সপ্তাহ পাই তাহলে আমরা হাতে? 4টা। ভাই গুনতেছি। 5টার মতো পাই। আচ্ছা 5টা হলে 5 দুগুণে 10। আমাদের ক্লাস নাম্বার কয়টা চলে? কয় নাম্বার ক্লাস? 23 না 24 জন। না শেষ হবে না, আমাদের আরো লাগবে হচ্ছে 6টা তো। ক্লাস এভাবে কাউন্ট করে খুব একটা লাভ হবে না, মানুষের সমস্যার একটা ব্যাপার স্যাপার থাকে এবং সবকিছু মিলিয়ে জটিলতা সৃষ্টি আমি হতে যদি পারে। যদি আগে দিতে পারি তাহলে হচ্ছে যে আমাদের কোরবানের পরে 1 মাস লাগবে। আনন্দ ভাই, আমি একটা কথা বলি শোনেন। হুম। রানিং ক্লাস তাই আমরা কেউ প্র্যাকটিস, কারো কথা না, আমি নিজে প্র্যাকটিস করিনি ফটোশপ তেমন একটা। এইবার যে ঈদের গ্যাপ আসবে, গরু একদিনের কষাই হব, 7 দিন গায়ে ব্যথা থাকবে, আর 15 দিন ধরে গরুর মাংস খাবো, আর তারপরে আর 30 দিন সেটা হজম করতে লাগবে, তারপরে এসে ক্লাস হবে। যা শিখেছি সব ভুলে গেছি। প্র্যাকটিস করা লাগবে ভাই, প্র্যাকটিস না করলে কিছু শিখতে পারবেন না, পরে আমাকে গালি দিবেন। নাউজুবিল্লাহ। আমার মেবি ভুল হচ্ছে, আমি একটা মনে হয় গ্যাপ দিয়ে দিচ্ছি যার কারণে আপনারা প্র্যাকটিস করতেছেন না। আসলে বিষয়টা হলো প্র্যাকটিস। এখন দেখেন এই জায়গাতে সবাই যদি একটা প্রফেশনে আছে একটা বিষয়, দ্বিতীয়ত হলো অনেকেই চেষ্টা করতেছে না এরা। আমি সবচেয়ে থেকে বেশি হলো ইরেগুলার। আমি এই পর্যন্ত আমি প্রথমে মনে হয় একটা না 2টা সময় প্র্যাকটিস করা হয়েছে। আমি সত্যবাদী দেখি মানুষ ভাই। কিন্তু বেশিরভাগ কাজ যেগুলো আপনি শিখেছেন মোটামুটি আমার আগে থেকেই করা ছিল, ওগুলো আমি এমনিতেই পারি কম বেশি। আচ্ছা কে কে আছেন? আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, আপনি বলেন। যার জন্য খুব একটা বেশি আমার কাছে অতটা মানে জোরালো মনে হয় না, কারণ আমি এগুলো জিনিসগুলো আমার কম বেশি জানা আছে। হ্যাঁ। এই যে ই করতেছেন, ইলাস্ট্রেটর করতেছেন, এটা আমার জন্য অনেক প্যারা হবে, কারণ এটা নিয়ে আমি খুব একটা বেশি করি নাই, কারণ ওগুলো নিয়ে আমার মোটামুটি ভালো কাজই করা আছে। আসলে হয় কি, আমাদের প্র্যাকটিসটা আসলে কখন, যখন আমাদের কোনো শিখার ওই জিনিসটা শিখার আগ্রহ থাকে আর কি। ধরেন যেমন ইবাদুল ভাই বললো যে ইলাস্ট্রেটর নিয়ে একটা ওনার শিখা হয় না, এখানে একটা আগ্রহ আছে হয়তো ইলাস্ট্রেটর নিয়ে। ওনার হয়তো যদি শিখা হয়, ফটোশপ তো ওনার একটা আগ্রহ কম ছিল আই থিঙ্ক, ওনার এই কারণে ফটোশপ নিয়ে তেমন শিখা হয়নি। স্বাভাবিক হইতেই পারে। আবার অনেকে থাকে যে না আমার 2টা শিখা লাগবে, যে করে হোক আমার এই জায়গাটা ভালো কিছু করা লাগবে। ওদের যে এক একজনের এক এক ধরনের চিন্তা থাকে, ওইভাবে সে শিখে ওই জিনিসগুলো। আমি হাজার জোর করলে ওই জিনিসটা শিখাতে পারবো না মানুষটাকে। আর আরেকটা সমস্যা আছে ভাইয়া, সেটা হচ্ছে আপনার ফটোশপ মানে আর্নিং এর দিকে যদি আসেন, আর্নিং এর দিকে আসলে ফটোশপ ফাইল একমাত্র হচ্ছে কি আপনার যেগুলো RGB মানে আপনার সোশ্যাল মিডিয়া, আর এই বিশেষ করে এই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট তো মানে অল্প কয়েকদিন বয়স, এর বয়স তো বেশি না। প্রিন্ট মিডিয়ার ওই দিকে আর ইলাস্ট্রেটরের ফাইল কিন্তু আপনি যে কোনো সেক্টরে দিতে পারবেন, বিশেষ করে স্টক মার্কেটে। ফটোশপের ফাইল কিন্তু দুই একটা স্টক মার্কেটে নেয়, তাও খুব, ওরা না নিলে আরো ভালো। এটা ট্রু। সো আমি কেন বলি যে ডিজাইন শিখুন না কেন, যেটা শিখতে আসে না কেন, একটু কষ্ট করে হলো আপনারা 2টা সফটওয়্যার শিখেন, প্র্যাকটিস করেন। কেন ক্লাস যদি সময় পান, ওটা হচ্ছে আপনাদের জন্য ব্লেসিং বলা যায়, সময় পাওয়াটা। না ভাইয়া, সবাই সময় পায় না, আবার এখানে তো আমরা অনেক 5-6 সময় জন আছি,
একটা প্রমিস করতেছি, পরীক্ষা যা দিবানি তাতে ইসিকন আপনারা বলবেন না যে কি শিখাইছো, ফটোশপে কেউ পাস করেনি, এইটুক পার করে দিবেন। স্যার প্র্যাকটিস তো করি বুঝছেন, মানে ওই যে কেমন practice- হয় আমি নিজেও জানি না। এই যে একটা ফটোশপের একটা ছবি দিছি দেখেন, এটা বানাইছিলাম গ্রুপে দিছি। সানল্যান্ডেরটা ভালো হয়েছে তো, খারাপ হয়নি, ভালোই করছেন। সবচেয়ে বেশি ব্যাড কিন্তু আমি যদি বলি, আমি আমি যদি বলি আপনি কয়েকটা ফিডব্যাক কি করবেন, পিছে যে হলুদ কালার যেটা দিচ্ছেন ওটাকে হোয়াইট করে দিবেন গ্রিনের উপরে, বুঝছেন? মেঘ, না না মেঘে না, হলুদ মেঘটা না, মেঘটা নয়, যে উনি একটা পিছে একটা ব্রাশ ইউজ করছে হলুদ কালার গ্রিনের, মেঘের নিচে ওই সেটাই ওর একটা বলতেছি, পিছে। মেঘটা ঢেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই হলুদটাকে আপনি হোয়াইট করে দেন, ফুল হোয়াইট না, একটু গ্রিনিশ হোয়াইট থাকবে কিছু, দেখবেন লাইট গ্রিন, ওই কালারটা দিবেন, দেখবেন দেখতে আরো ভালো লাগবে, বুঝছেন? আর উপরের লোগোটা হোয়াইট করে দেন, দেখেন আপনার কালারের কারণে লোগোর পাতাগুলো হারাই গেছে, কালারের কারণে, ব্যাকগ্রাউন্ড কালারের কারণে। আর হচ্ছে টেক্সট প্র্যাকটিস করি তো, মানে আপনি যদি প্রফেশনাল ম্যানিপুলেশন হয় করেন, নাই। যদি ম্যানিপুলেশন করেন তাহলে আমি বলবো যে আপনি কাজ করেন, টেক্সট না দিলেও সমস্যা নেই, কিন্তু লাইটিং বা প্লেসমেন্ট গুলো একটু, লাইটিং শ্যাডো একটু কাজ করার পিছনে, শ্যাডো যেমন নিচে শ্যাডো দিয়েছেন খুব ভালো হয়েছে, গ্রাস ইফেক্ট দিয়েছেন, একটু কাটছেন, মাস্কিং করছেন, সুন্দর হয়েছে জিনিসটা। এবার এটার উপর একটু আবার একটু কাজ করেন, যেমন সানলাইটের আপনি যদি উপর থেকে আলো পড়ে তাহলে নিচের দিকে অবশ্যই শ্যাডো পড়বে প্রোডাক্টের, ঠিক আছে না? সো ওভাবে শ্যাডোটা ম্যাচ করুন। আপনি যদি না বুঝেন তাহলে করবেন কি, আপনার একটা সামনে একটা প্রোডাক্ট প্লেস করবেন, এরপর আপনি একটা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে লাইটটা ধরবেন, আপনি বুঝতে পারবেন যে কোথায় লাইট পড়তেছে, কোথায় কি পড়তেছে, বুঝছেন? জি জি বুঝছি। ওভাবে প্র্যাকটিস করবেন। আর লাইটিং যদি প্যারা হয় তাহলে তো আপনি ক্লাসের ভিডিওতে দেখতে পারেন, যেমন নিচের দিকে যে মাটিটার নিচে যেমন একটু দেখবেন লাইট হয়ে আছে অনেক পাথরের নিচের দিকে, তো ওগুলো কোন সাইডে ডার্ক হওয়া দরকার, কেমন ডার্ক হওয়া দরকার, ওটা আপনি ইজিলি একটু মুছে নেবেন এক্সপোজার দিয়ে, বুঝছেন? দেখতে আরো ভালো লাগবে, মানে একটু রিটাচ করবেন, বাট ভালো হয়েছে, ইয়েটা সুন্দর হয়েছে, কাজ করছে। যাক প্র্যাকটিস করি, প্র্যাকটিস যতদূর করেন, হয়। সমস্যা নেই, আপনি যত ইচ্ছা, আপনি যদি ডেইলি 5টা করতে পারেন করেন, আপনার মনে ইচ্ছা হয়েছে আপনি করেন প্র্যাকটিস, দুই দিন যেখান ধরে থেকে করবেন। 2 দিন ধরে কারেন্টই থাকে না, সারাদিন রাত্রে কারেন্ট আসে। আহা, খাম্বা তার এক সাথ। এখানে কেউ আছেন, এখানে কেউ আছেন, আমাকে মাইরে দিন, please। না না সমস্যা নাই। কেউ কেউ খারাপ দৃশ্যে দেখেন না, ফান ভাবে দেখেন। না, এটা এখানে আসলে সবাই খারাপ হবে ভারত না, কারণ বিরোধী, কোনো হ্যাঁ, বিনোদন। এখানে সবাই ভারত কিছু বিরোধী বলার নেই আমার এগুলো কথা। জায়গায়, কারণ দেশের মানুষের চাওয়া, মিলন মানুষের ভাই তো আকাঙ্ক্ষা। কেউ খারাপ ভাবে দেখেন, এটা আমি জাস্ট মিম ভাই বললাম, মিম ভাবে ছিল, মিম ভাই বলে দিচ্ছে আমি। ভাই আমাদের সবার উচিত ওনার বাসার আশেপাশে বাসা ভাড়া নেওয়া, এবং ওনার যে খাম্বার থেকে বাসায় লাইন গেছে ওই খাম্বার ওই খাম্বা থেকে লাইন আমরা চুরি লাইন করা। নিব, তারপর আমরা একটা কার্ড নেব, বিদ্যুৎ কার্ড। ওই জায়গাতে খাম্বার আবার তো গ্রেড আছে, ভিআইপি খাম্বা, নরমাল খাম্বা, আমি একটা কার্ড নেব, ভিআইপি পার্সনের জন্য। আমি ওনার থেকে একটা কার্ড নেব, বিদ্যুৎ কার্ড, ইলেকট্রিসিটি বাংলাদেশে কার্ড নেব। যত তেল বেচা কিনা হয় শুধু সংসদে। এআই একমাত্র জব, এই তেল মারা জব রিপ্লেস করতে পারবে না এআই, আর সব জব রিপ্লেস করে দিবে। তেল মারা শিখুন যে সাইড থেকে, এটা রিপ্লেস হবে না কখনো। এই ইমদাদ ভাই, আপনি এটা কন্টেন্ট খুঁজতেছিলেন, কিসের? মানে ইউটিউবের জন্য কন্টেন্ট খুঁজতেছিলেন না, মাঝে বলতেছিলেন হুম। আপনি এই একটা কন্টেন্ট বানাইতে পারেন যে কিভাবে তেল মারবেন, এইটা যদি আপনি ওনাদের ধরে ধরে একটু শিখাই টিখাই দিতে পারেন। ও, এখন কথা হলো, ভালো কন্টেন্টের কথা বলে, ভালো একটা কথা বলে বলো। আচ্ছা ভাই, বাইরে থেকে পেমেন্ট আসতে কেমন সময় লাগে বাংলাদেশে? কিসের মাধ্যমে আনতেছেন? পেমেন্ট এটা- পাইনিয়ার নাকি এটা হলো না, এটা হলো মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে? ওয়েস্টার্ন, হ্যাঁ ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে হলে আপনার ওয়েস্টার্ন 2-3 ইউনিয়ন দিন যে বা কোনো ব্যাংক, মানে ডাইরেক্ট ব্যাংক, ডাইরেক্ট ওয়াইজের সাথে মাধ্যমে, সাথে চলে আসবে, ওয়াইজের মাধ্যমে, ওয়াইজে সাথে সাথে চলে আসবে, তো সাথে সাথে চলে আসবে, বা একদিন টাইম নেবে হাইস্ট। বেশি টাইম লাগতেছে জানো। আর ওয়েস্টার্ন ইউনিয়ন নিল আপনার একদিন বা 2-3 দিনের পরে চলে আসে অ্যাকাউন্টে। ইউএফও থাকে আর একটা, ও আচ্ছা আচ্ছা, তাহলে এই জন্য দেরি হচ্ছে, এটাই হবে। একদিন না আসলো ব্যাংকের সাথে যোগাযোগ করলে ওরা বলে দিবে আপনাকে যে কয়দিন লাগবে। মিনিমাম 7 দিন ধরে নেন। হয়, ব্যাংক থেকে বলে দিবে 7 ওয়ার্কিং ডেজ, এর মধ্যে ঢুকে যাবে, তো 2-3 দিনের মধ্যে। না, এর মধ্যে কাহিনী হচ্ছে গিয়ে রবিবার বাইরের দেশে বন্ধ, শুক্র শনি আমাদের বন্ধ, তাহলে 3 দিন তো ছুটিই গেল ভাই। আর থার্সডে তো সহজে অনেকে রিলিজ করতে পারে না, প্রেশার থাকে, আবার ব্যাংক খোলার সাথে সাথে সেদিনও রিলিজ করতে পারে না ব্যাংক কখনো। আপনি যদি সবার লাস্টে যদি আপনার অ্যামাউন্ট আসে, তাহলে ব্যাংক আগের গুলো করতে করতে আপনার ওটা করতে পারে না সেদিন, তো সোমবার অথবা মঙ্গলবার তখন রিলিজ করে দেবে।
কিন্তু ভাই আমি একটা জিনিস বলি শোনেন, এটা তো আপনার ক্লায়েন্ট সরাসরি পাঠাচ্ছে, দেখা গেল যে আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন, হ্যাঁ, আপনি যদি ভুল করে যে আপনার মেলার টাকার দরকার, আপনি বৃহস্পতিবার দিন উইথড্র দিছেন, ওরে শেষ। ভাই আপনি চোখের ওইখানে দুইটা বালতি বসাই তুলবেন। বৃহস্পতিবার ওইটা- ঘটনাটা ঘটছে। ওইটা আপনি সোমবার বা মঙ্গলবার যে পাবেন অ্যামাউন্ট। ওই 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 পেমেন্ট পাইতে তাহলে আপনার নিম্নে 14 দিন যাবে। হ্যাঁ? নিম্নে 14 দিন যাবে। ঘটনাটা হচ্ছে এটাই হচ্ছে, ভাই কিসে থেকে? বৃহস্পতিবারে ওই করছে। পাইওনিয়ারে দিলে তো চলে আসে, আই থিঙ্ক পাইওনিয়ারে দিলে সোমবার চলে আসে, না ভাই, বৃহস্পতিবার দিলে। আমি আগে আনতাম, আমি নিজে আনতাম পাইওনিয়ার থেকে। এখন দিয়ে দেখেন, এখন তো আমি আপনার- কাজ করি না। আপনার অনলাইন যত পেমেন্ট আপনি আপনি শনিবার আপনি একটা শনিবার কাজ দিন করতে রাত্রে পারেন, দেবেন। আপনারা যদি পেনিয়ার কখন টাকা আনেন, যদি আপনার ইমার্জেন্সি তুলতে হয় পেনিয়ার থেকে, তাহলে ব্যাংকে দিবেন না, উপায় নামে একটা অপশন আছে, ইউসিবি ইউপে, ওখানে নিয়ে আসবেন, একদম সেকেন্ডের মধ্যে চলে আসবে আপনার টাকা। বিকাশ দিয়েও তো করা যাবে, ট্রানজিট করা বিকাশ যাবে। করা থেকে যায় না, বাট এগুলো ইউপে হচ্ছে ইয়া। ভালো অ্যামাউন্ট দেয়, ডলার রেট খুব ভালো দেয় ইউপে, জানেন, ব্যাংক থেকেও ভালো ডলার রেট দেয় উপায়। উপায় আমি দেয়, যখন তুলতাম- বিকাশও দেয়। বিকাশ ভালো দেয় না, বিকাশ মোটামুটি দেয়, বাট বিকাশ আপনি উপায়ের থেকেও আপনি এর বেশি বা এরকম বিকাশ দিবে, বেশি দিবে না কেউ। আচ্ছা, তো উপায় ব্যাংক থেকে কম কার্ডের হচ্ছে বিকাশ মাধ্যমে আনা দেয়। যায় না? আপনি কিসে? কেউ একজন কিছু বলছে। ব্যাংক কার্ডের মাধ্যমে আনা যায় না? যেমন ভিসা কার্ড আছে বা বিভিন্ন ওটা তো ব্যাংকের যে কার্ড, কার্ড, ওটা তো টাকার জন্য, ওটা যদি ডুয়াল কারেন্সি তাহলে তো ভালো, বাইরে থেকে আনতে পারবো। ভাইয়া ডুয়াল আপনি- কারেন্সি হলে কি আনা যায়? ডুয়াল কারেন্সি হলে বাইরে না আনা বলতে না, আপনি বাইরে ইউজ করতে পারবেন, আপনার কার্ড যেটাই হোক, কারণ আপনার অ্যাকাউন্টে আসলে আপনার কার্ডে আসবে। না, আপনি মানে পেনের আর- থেকে যখন টাকা উইথড্র করার জন্য মানে হুম, ওটা তো কার্ডে, আপনি ওটা তো যখন- আপনি অ্যাকাউন্টে দিবেন। আপনি যখন ধরেন আপনার ধরেন ডাচ বাংলা ব্যাংকের কার্ড আছে, তো হুম। কার্ডে টাকা আনতে গেলে তো ব্যাংকে আনতে হবে। যদি এটাই অ্যাকাউন্টে আনা লাগবে, অ্যাকাউন্টে থাকলে তো আপনার কার্ডে তুলতে পারবেন। যদি পেনিয়ারের থেকে খরচ করতে হয় তাহলে পেনিয়ারের কার্ড লাগবে। তা পেনিয়ারের কার্ড যখন আপনি বাংলাদেশে কোনো বুথে ঢুকবেন, তা কলিজাটা ফালা ফালা করে দিবে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ ভাই, আর কথা আগে আচ্ছা ভাই, দেখেন। গুড নাইট আচ্ছা ভাই। ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।